তো আমরা দেখছিলাম ওয়াটার রিকোয়ারমেন্ট অফ ক্রপস, সেখানে ডিউটি, ডেল্টা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তারপরে আলোচনা করলাম কর ওয়াটারিং কি জিনিস আর ডিফারেন্ট ক্রপ সিজন নিয়ে। ঠিক আছে, তো এই কনটেক্সটে আর একটা শব্দ আসে, সেটার নাম হচ্ছে এরিয়া রেশিও আর ক্রপ রেশিও। সেটাও আমি আগের দিন ডিসকাস করেছি। তো এবারে একটা নতুন কনসেপ্ট এর সঙ্গে পরিচয় হবে, সেটার নাম হচ্ছে জিসিএ, গ্রস কমান্ড এরিয়া। এটা অলরেডি আমি যখন ফার্স্ট চ্যাপ্টারে ইরিগেশনের ডিফারেন্ট ইরিগেশন প্রজেক্ট গুলোর ক্লাসিফিকেশন আলোচনা করেছিলাম, তখন সেখানে বলেছিলাম গ্রস কমান্ড এরিয়া। সো জিসিএ, গ্রস কমান্ড এরিয়া। সো গ্রস কমান্ড এরিয়া কাকে বলে না, টোটাল এরিয়া বাউন্ডেড আন্ডার এনি ইরিগেশন স্কিম। একটা ইরিগেশন স্কিমে যতটা পরিমাণ জায়গা তার আওতাধীন, সেটাই হচ্ছে আমার গ্রস কমান্ড এরিয়া। ওকে, সো ইট ইজ বেসিক্যালি টোটাল এরিয়া বাউন্ডেড বাই or bounded under any irrigation scheme. ওকে, সে ফর এক্সাম্পল আমাদের সিউড়িতে যেটা ময়ূরাক্ষী সেচ প্রকল্প রয়েছে, সেই ময়ূরাক্ষী সেচ প্রকল্পের আওতাধীন যতটা এরিয়া কাভার হচ্ছে, সেটা গোটাটাই হচ্ছে সেই ইরিগেশন স্কিমের আন্ডারে গ্রস কমান্ড এরিয়া। এবারে ময়ূরাক্ষী নদী বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো জেলার উপর দিয়েই কিন্তু প্রবাহিত হয়েছে, কাজে এই দুটো জেলারই পার্ট এই স্কিমের আওতাধীন হবে। সো সার্বিকভাবে যতটা এরিয়া এই গ্রস কমান্ড এই ইরিগেশন স্কিমের দ্বারা সার্ভড হচ্ছে, সেই গোটাটাই হচ্ছে আমার মূলত তোমার গ্রস কমান্ড এরিয়া, মানে যতটা এরিয়া আমার ইরিগেশন স্কিম দ্বারা সার্ভড হচ্ছে। সো এই গ্রস কমান্ড এরিয়ার ভিত্তিতে আমরা কি বলেছিলাম না, কালচারেবল কমান্ড এরিয়া বলে আর একটা শব্দকে আমদানি করা হয়েছিল। সো গ্রস কমান্ড এরিয়া এরপরে আর একটা শব্দ এসেছিল, তার নাম হচ্ছে কালচারেবল কমান্ড এরিয়া। যদি আমাদের কালচারেবল কমান্ড এরিয়া 2000 হেক্টরের থেকে ছোট হয়, তাহলে সেটা হবে মাইনর ইরিগেশন স্কিম। যদি 2000 থেকে 10,000 হেক্টরের মধ্যে হয়, তাহলে সেটা হবে মিডিয়াম ইরিগেশন স্কিম। আর যদি 10,000 হেক্টরের থেকে বেশি হয়, দেন ইট উইল বি মেজর ইরিগেশন স্কিম। সো মেজর, মিডিয়াম, মাইনর, মিডিয়াম এন্ড মেজর, এই তিনটে টাইপের ইরিগেশন স্কিম আমরা দেখেছিলাম সেই সময়। সো সিসিএ হচ্ছে কালচারেবল কমান্ড এরিয়া। কালচারেবল কমান্ড এরিয়া, এই কালচারেবল কমান্ড এরিয়ার তাৎপর্য কি? এটা হচ্ছে দ্যাট পোর্শন অফ দ্য জিসিএ দ্যাট ক্যান বি পুট টু ইরিগেশন। অর্থাৎ জিসিএ যতটা গ্রস কমান্ড এরিয়ার একটা ভগ্নাংশ, যেটাতে আমার কাল্টিভেশন পসিবল। ওকে, সো অফ দ্যাট পোর্শন অফ জিসিএ দ্যাট ক্যান বি পুট টু ইরিগেশন। ঠিক আছে, অর্থাৎ যদি আমি ব্যাপারটাকে স্কিমাটিক্যালি ভাবি, ওকে, সো এই যে বিস্তর এরিয়াটা দেখছি, সেই গোটা এরিয়াটাই হচ্ছে আমার গ্রস কমান্ড এরিয়া। ওকে, নাও এই গ্রস কমান্ড এরিয়ার মধ্যে এই যে লাল রঙের ছোট ছোট সাব এরিয়া গুলো রয়েছে, সেই এরিয়াগুলোতে আমার অ্যাকচুয়ালি এগ্রিকালচার পসিবল। সো এই যে রেড জোন গুলো রয়েছে, সেইগুলোর সার্বিক ক্ষেত্রফলটা হচ্ছে আমার সিসিএ। ঠিক আছে, এইবারে এই সিসিএ কে আবার দুভাগে ভাগ করা যায়। এই সিসিএ কে দুভাগে ভাগ করা যায়। সিসিএ ক্যান বি ফার্দার ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরি। একজনের নাম হচ্ছে কাল্টিভেটেড পোর্শন, কাল্টিভেটেড পোর্শন অফ সিসিএ। অর্থাৎ এই জমিটা যে লাল রঙের শেডটা রয়েছে, সেই লাল রঙের শেডটা তো সার্বিকভাবে আমার কালচারেবল পোর্শন, বাট এর গোটা অংশটাতেই যে আমি এগ্রিকালচার করেছি তার তো কোনো মানে নেই।
সো সেই অংশটা যেটার মধ্যে এগ্রিকালচার হয়েছে, দ্যাট কাল্টিভেটেড পোর্শন অফ সিসিএ। ওকে, অ্যান্ড দ্য আনাদার ওয়ান ইজ কাল্টিভেবল, অর্থাৎ চাষযোগ্য, অ্যান্ড নন কাল্টিভেটেড পোর্শন, নন কাল্টিভেটেড পোর্শন of CCA. Okay, say for example, এইখানে আমি যে গ্রিন শেডেড পোর্শন গুলো করছি সেইগুলো হচ্ছে আমার টাইপ এ অ্যান্ড দিস ইজ মাই টাইপ বি। সো এর যতটা অংশে আমি এগ্রিকালচার করেছি, যে কালচারেবল পোর্শনের মধ্যে যতটাতে এগ্রিকালচার অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে আমার কাল্টিভেটেড পোর্শন অফ সিসিএ। রেস্ট অফ দ্য পার্টে আমার এগ্রিকালচার হয়নি। তার মানে এই নয় এই জমিটা চাষযোগ্য নয়, এই জমিটাও চাষযোগ্য, বাট এখানে হয়তো অন্য কিছু রয়েছে, এখানে হয়তো ফরেস্ট্রি রয়েছে, অন্য কোনো ভেজিটেশন কভার রয়েছে, ঠিক আছে, যেগুলো আমরা ইরিগেশন, যে জায়গাটাতে আমরা সেই জন্য চাষাবাদ করে উঠতে পারিনি। সে ফর এক্সাম্পল এই জায়গাটাতে আমার ফরেস্ট রয়েছে, এবং এই যে গোটা এরিয়ার যেটা জিসিএ, জিসিএ এর মধ্যে তাহলে কি কি পড়তে পারে? জিসিএ এর মধ্যে স্কুল, কলেজ, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এগ্রিকালচারাল বেল্ট, এভরিথিং কামস আন্ডার জিসিএ, গ্রস কালচারাল, গ্রস কমান্ড এরিয়া। বাট সিসি এর মধ্যে কি পড়বে না, সিসি এর মধ্যে যেটা কালচারাল কমান্ড এরিয়ার মধ্যে যেটুকু আমার চাষযোগ্য অংশ ওভার দ্য এন্টায়ার জিসিএ, গ্রস এরিয়ার মধ্যে যতটুকু অংশ আমার চাষযোগ্য, সেটাই হচ্ছে আমার মূলত সিসিএ। এবার সিসিএ এর দুটো ভাগ, একটা হচ্ছে কাল্টিভেটেড পোর্শন, অর্থাৎ এইখানে যে গ্রিন শেডেড পোর্শন সেটাতে আমি অলরেডি চাষাবাদ করেছি, আর যে জায়গাগুলো হচ্ছে কাল্টিভেবল, অর্থাৎ ব্ল্যাক পোর্শন গুলো, যেগুলোতে কাল্টিভেশন পসিবল ছিল কিন্তু আমরা কাল্টিভেশন করিনি বিকজ অফ এনি রিজন। এখানে ধরে নিলাম আমি সেখানে হয়তো আমার ফরেস্ট রয়েছে। ওকে, তো সেরকম পোর্শন গুলোকে বলা হয় বি। সো দিস ইজ বি ক্যাটাগরি, দিস ইজ বি, দিস ইজ বি, দিস ইজ বি, this is A, this is A. ওকে, আর এই জায়গাটা হলো তোমার সার্বিকভাবে সিসিএ, 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 and এই যে ব্লু পোর্শন, দিস ইজ মাই জিসিএ, জিসিএ। ওকে, এইবারে এই যে অংশটার মধ্যে কাল্টিভেশন হয়েছে, দ্যাট ইজ দ্য কাল্টিভেটেড পোর্শন অফ সিসিএ, এই জায়গাটাতে দু রকমের কাল্টিভেশন পসিবল। দ্য ফার্স্ট পসিবিলিটি, যে আমি এইখানটাতে খারিফ ক্রপ গ্রো করিয়েছি। সেকেন্ড পসিবিলিটি, আমি এই জায়গাটাতে রাবি ক্রপ গ্রো করিয়েছি। ঠিক? সো যে জায়গাটাতে চাষাবাদ হয়েছে সেই জায়গাটাতে কি ফসল উৎপাদিত হয়েছে তার ভিত্তিতে আবার সেটাকে দুভাগে আমরা বিভক্ত করতে পারি, এবং সেইখানে যে নতুন আর একটা কনসেপ্ট বেরিয়ে আসে তার নাম হচ্ছে ইন্টেন্সিটি অফ ইরিগেশন। সো ইন্টেন্সিটি অফ ইরিগেশন, সো ইন্টেন্সিটি অফ ইরিগেশন এই জিনিসটাকে আমরা মুখ্যত দুভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে? কিসের কিসের ভিত্তিতে? এক নম্বর ভিত্তি হচ্ছে আমাদের সিজনাল, এবং দু নম্বর ভিত্তি হচ্ছে অ্যানুয়াল। ঠিক আছে, কারণ আমরা যদি ক্রপ রোটেশনের থ্রু দিয়ে যাই তাহলে কোয়াইট অবভিয়াস যে এই গোটা জমিটাতে বিভিন্ন বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফসল চাষ হবে। ঠিক আছে, আবার যদি সেশনালের ভিত্তিতে যাই, অর্থাৎ খারিফ সিজনে যতটা অংশ আমি চাষ করেছি তার মধ্যে কিছুটা পোর্শন রয়ে গেছে, তো রিমেনিং পোর্শনে আমি রবি শস্য ফলন ফলিয়েছি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে, সে ফর এক্সাম্পল, ওকে, অন্য কালার নেওয়া যাক, এই কালারটাই নেওয়া যাক, চলো। সে ফর এক্সাম্পল, এই যে আমি এই কালারটা যেটা ইউজ করলাম এখন, ওকে, এই কালারটা যেটা ইউজ করলাম, সেই কালারটা বেসিক্যালি ইন্ডিকেট করছে এই অংশটুকু জমি, যে অংশটাতে আমি ডাবল হ্যাচ ক্রস করেছি, সেই অংশটুকু জমিতে আমি রবি শস্য লাগিয়েছি। ঠিক আছে, বা খারিফ শস্য লাগিয়েছি। সে ফর এক্সাম্পল এটা খারিফ শস্য লাগিয়েছি, খারিফ। ওকে, এই জায়গাটাতে আমি খারিফ শস্য উৎপাদন করেছি। তাহলে এবারে এই জায়গাটাতে যদি খারিফ শস্য উৎপাদিত হয়, তাহলে রিমেনিং পোর্শনটাতে
রিমেনিং পোর্শনটাতে আমার কি রয়েছে, রিমেনিং পোর্শনটা এই জায়গাটা হচ্ছে আমার রবি শস্য, এই জায়গাটা হচ্ছে আমার ডাবল হ্যাশ লাইন যে জায়গাটাতে পড়লো নীল রঙের, সেটা হচ্ছে আমার রবি শস্য, অথবা এই জায়গাটা আমার ফাঁকাও পড়া থাকতে পারে। ঠিক আছে, সো এই জায়গাটা লেটাসে এটা হচ্ছে আমার রবি শস্যের অংশ। তাহলে এবারে ইন্টেন্সিটি অফ ইরিগেশন বেসিক্যালি হচ্ছে আমার যে কতটা অংশ আমি খারিফ সিজনে কালচারেবল কমান্ড এরিয়ার কতটা অংশ আমি বেসিক্যালি খারিফ সিজনে ইউজ করেছি, দ্যাট ইজ মাই ইন্টেন্সিটি অফ ইরিগেশন ফর খারিফ ক্রপ। কতটা অংশ আমি কালচারেবল কমান্ড এরিয়ার মধ্যে আমি রবি সিজনে রবি শস্যের জন্য ইউজ করেছি, দ্যাট ইজ মাই ইন্টেন্সিটি অফ ইরিগেশন ফর রবি ক্রপ। ঠিক আছে, সে ফর এক্সাম্পল ধরো আমি বলছি ইন্টেন্সিটি অফ ইরিগেশন মেনলি অফ টু টাইপ, নাম্বার ওয়ান ইজ সিজনাল and second one is annual. Okay, annual. ধরো আমি বললাম ফর খারিফ ক্রপ, ফর খারিফ ক্রপ or kharif season, actually for kharif season IOI, that is intensity of irrigation, is equals to 30%. Okay, and for rabi season, example, rabi season intensity of irrigation is 35%. দ্যাট মিনস হোয়াট, যে যতটা আমার চাষযোগ্য জমি ছিল অর্থাৎ 30% সিসিএ, সেই সিসিএ এর মধ্যে 30% এরিয়া আমার ইউজ হয়েছে খারিফ শস্যের জন্য এবং 30% এরিয়া ইউজ হয়েছে আমার রবি শস্যের জন্য। তাহলে আমার টোটাল অ্যানুয়াল, অর্থাৎ অ্যানুয়াল IOI, that is annual intensity of irrigation কত, annual intensity of irrigation হচ্ছে 30 plus 35%, that is equals to 65%। কেন, কারণ হচ্ছে রবি শস্য বছরের যে সময়টাতে কি বলবো ইয়ে হয় উৎপাদিত হয়, খারিফ শস্য অন্য একটা সিজনে উৎপাদিত হয়। ঠিক আছে, তাহলে এই দুটোর সার্বিক মিলিয়েই আমার টোটাল কতটা চাষযোগ্য জমিতে আমার ফসল ফলছে সেটার পরিসংখ্যানটা দিচ্ছে। কাজেই খারিফ সিজনে আমার এই জায়গাটার যে এই জায়গাটা ধরো আমার খারিফ সিজন, ওকে কে, and this portion is basically my rabi season, so rabi season, so আমার কে প্লাস আর একটা সারা বছরে খারিফ শস্য হবে রবি শস্য হবে, তাহলে এই যে যতটা জায়গা আমার চাষ অ্যাকচুয়ালি হচ্ছে, তাহলে খারিফ শস্য আর রবি শস্যের সম্মিলিতটাই হচ্ছে আমার কাছে মূলত চাষযোগ্য জমির কালচার সিসি এর কালচারেবল কমান্ড এরিয়ার কতটা অংশে আমি অ্যাকচুয়ালি ইরিগেশন দিতে হবে আমাকে। ঠিক আছে, সেটার পরিমাপক। বোঝাতে পারলাম? বলো। হ্যাঁ স্যার। না, এবারে আমরা আরেকটা জিনিস দেখবো, তার নাম হচ্ছে আউটলেট ফ্যাক্টর। সো হোয়াট ইজ আউটলেট ফ্যাক্টর, তার আগে আমাদেরকে জানতে হবে নদী থেকে বা কোনো সোর্স থেকে যখন ইরিগেশন ফিল্ডে জল সরবরাহ করা হয় তখন সেটা কিভাবে হয়।
ওকে, সো এটা হলো আমার রিভার, ঠিক আছে। সো এই রিভার থেকে ব্রাঞ্চ ক্যানেল কাটা হয়, এই মেন ক্যানেল, ওকে, রিভার থেকে মেন ক্যানেল, মেন ক্যানেল কাটা হয়। এই মেন ক্যানেল থেকে আমাদের ব্রাঞ্চ ক্যানেল বেরিয়ে যায়, ওকে, ব্রাঞ্চ ক্যানেল, ব্রাঞ্চ ক্যানেল, ওকে। এই ব্রাঞ্চ ক্যানেল থেকে বের হয় ডিস্ট্রিবিউটারি, 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 ওকে। এই ডিস্ট্রিবিউটারি থেকে বের হয় মাইনর, ওকে, সো দিস ইজ মাইনর। এই মাইনর থেকে বের হয় ওয়াটার কোর্স, ওয়াটার কোর্স, ওকে। এই ওয়াটার কোর্স থেকে আমার ফিল্ডে জল সাপ্লাই হয়। এটা হচ্ছে আমার ফিল্ড, ঠিক আছে। অর্থাৎ জল কিভাবে সাপ্লাই হয়, রিভার, এই রিভার থেকে আমি মেন ক্যানেল কাটবো, মেন ক্যানেল থেকে ব্রাঞ্চ ক্যানেল বেরোবে, ব্রাঞ্চ ক্যানেল থেকে ডিস্ট্রিবিউটারি বেরোবে, ডিস্ট্রিবিউটারি থেকে মাইনর ক্যানেল বেরোবে, ওকে, ওকে, এখানে, এখানে এন্ড হিয়ার। সো ডিস্ট্রিবিউটার থেকে মাইনার বেরোবে, মাইনার থেকে ওয়াটার কোর্স বেরোবে, এই ওয়াটার কোর্স থেকে ফিল্ডে আসবে, ওকে। এইবারে যখন আমাদের সরকার ইরিগেশন স্কিম লে করে, তখন সরকারের দায়িত্ব হচ্ছে এই যে নদী, এই নদী থেকে জলটাকে নিয়ে আলটিমেটলি এই মাইনার অব্দি ছেড়ে দেওয়া, ঠিক আছে, মাইনারের এন্ড অব্দি ছেড়ে দেওয়া। এইখানে এই যে নীল রঙের ডাবল ড্যাশ লাইন গুলো বানানো হয়েছে, যেখান থেকে এক একটা স্ট্রাকচার কাটা হয়, সেখানে একটা বিশেষ ধরন, যেখান থেকে এক একটা ক্যানেলকে কাটা হয়, সেইখানে একটা বিশেষ ধরনের স্ট্রাকচার প্রোভাইডেড থাকে, ঠিক আছে। এটা আমরা পরে যখন ডাইভার্সন হেডওয়ার্ক করবো তখন ডিটেলসেই আনবো। তো এইভাবে যখন আমার জলটা যাওয়া হয়, যেখানে যেখানে কাট হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে মূলত আমাদের টার্গেট থাকে ইরিগেশন ডিপার্টমেন্টের, সেটা হচ্ছে মাইনারের শেষ পয়েন্টে, অর্থাৎ ওয়াটার কোর্সের হেড, এটাকে বলা হয় ওয়াটার কোর্সের হেড, মানে এইখান থেকে ওয়াটার কোর্স আমার শুরু হচ্ছে, ঠিক আছে। ওয়াটার কোর্সের হেড অব্দি জলটাকে আমায় প্রোভাইড করে দেবে, এবং তারপর ওয়াটার কোর্সে থেকে হেড থেকে জলটা আমার ফার্মার নিজের ফিল্ড অব্দি নিয়ে আসবে। তো এত দূর অব্দি জলটাকে রিভার থেকে এনে দেওয়ার দায়িত্ব হচ্ছে কিন্তু আমাদের সরকারের। তারপরে এই এই পয়েন্ট থেকে জলটাকে ফিল্ডে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আমাদের ফার্মারের, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে কতগুলো নাম দিচ্ছি, ঠিক আছে। দিস পয়েন্ট ইজ এ, লেট দিস পয়েন্ট বি বি, let this point be C, let it be D, let it be E, and এই পয়েন্ট হচ্ছে, এই পয়েন্টের নাম দিলাম F, ওকে। সো আমরা এখানে 6টা পয়েন্টের মুখ্যত নাম দিচ্ছি, এ বি সি ডি ই এফ, ঠিক। এবারে আরো একটা অ্যাজাম্পশন করছি এখানে, সেই অ্যাজাম্পশনটা কি, অ্যাজাম্পশনটা ধরে নাও, এখানে উদাহরণের খাতিরে আমি যদি বলি যে ধরে নিলাম আমার ফিল্ডের অ্যামাউন্ট হচ্ছে 100 হেক্টর, ঠিক আছে। ফিল্ডে, এই যে ফিল্ড আছে সেটা হচ্ছে 100 হেক্টর, এবং এই যে এফ পয়েন্টে যে জলটা ডিসচার্জ হচ্ছে, সেই ডিসচার্জটা হচ্ছে 1 কিউমেক, ওকে। সো কি কি অ্যাজাম্পশন, এক নম্বর হচ্ছে কিউ at f point is basically 1 cubic, okay, that is 1 meter cube per second. Second point, the area of field AF is equals to 100 hectare, okay. So এটা আমি ধরে নিলাম। তার মানে আমি এটা নিশ্চয়ই বলতে পারি যে ডিউটি, ওকে, তার মানে এটা আমি বলতে পারি যে ডিউটি অ্যাট পয়েন্ট এফ
at point F is equals to 100 হেক্টর পার কিউমেক। ঠিক আছে, এই কনটেক্সটে এই উদাহরণের সাপেক্ষে আমি কথাটা বলছি। এইবারে সেকেন্ড জিনিস হচ্ছে যে ই পয়েন্ট থেকে, ওকে, ই পয়েন্ট থেকে এফ পয়েন্ট অব্দি জলটা যে এলো, সেই জল আসার সময় জল লস হবে। কিভাবে লস হবে? কারণ কি, সিপেজ লস হতে পারে, নইলে হতে পারে ইভাপোরেশন লস। ওকে, সিপেজ আর ইভাপোরেশন এই দুটো টাইপের লস হওয়াটা অবভিয়াস। সিপেজ লস কি জিনিস আমি বারবার বলেছি, যে মাটি দিয়ে তৈরি ক্যানেল, সো সয়েলের যখন জল ফ্লো হবে তখন সয়েলের যে থ্রু দিয়ে জল সাইডে সিপ করে যেতে পারে, মানে মাটি দিয়ে গলে যেতে পারে। তো যে জলটা মাটির ভেতরে চলে গেল, গলে গেল মাটি দিয়ে, সেই জলটা মূলত আমার ফিল্ডে এসে পৌঁছালো না। তো আমার ফার্মারের দৃষ্টিভঙ্গি থেকে হ্যাঁ, এই জলটা বেসিক্যালি লস। এছাড়াও কি হবে, ই থেকে এফ অব্দি জলটা আসতে বেশ কিছুটা জল ইভাপোরেশনে লস হবে। সো ইভাপোরেশন এন্ড সিপেজ লস, দিস টু আর প্রমিনেন্ট লস ইন কেস অফ ট্রান্সমিটিং ওয়াটার ফ্রম ই পয়েন্ট টু এফ পয়েন্ট। এবার ই পয়েন্ট থেকে এফ পয়েন্ট অব্দি আসতে ধরে নিলাম, ওকে, ধরে নিলাম এই ক্ষেত্রে যে ই থেকে এফ অব্দি আসতে লস হচ্ছে 0.1 কিউমেক। ওকে, 0.1 কিউমেক হচ্ছে আমার লস। তাহলে ফিল্ডে এফ পয়েন্টে আমার কত জল রয়েছে? ফিল্ডের এফ পয়েন্টে আমি ডিসচার্জ পাচ্ছি 1 কিউমেক, বাট ই পয়েন্টে আমার অ্যাকচুয়ালি ডিসচার্জ কত ছিল? ই পয়েন্টে আমার ডিসচার্জ কত ছিল? 1.01 কিউমেক। কারণ কি, কারণ এই ই পয়েন্ট থেকে এফ পয়েন্ট আসতে তো 0.1 কিউমেক আমার লস হয়েছে বিকজ অফ ইভাপোরেশন অর বিকজ অফ সিপেজ। ওকে, এই দুটো কারণের জন্য লস হয়েছে। আমি এখানে গোটা অঙ্কটাতেই মানে বা গোটা উদাহরণটাতে ইউনিফর্মিটির জন্য অ্যাজিউম করে নিচ্ছি ডি থেকে ই পয়েন্টে, সি থেকে ডি পয়েন্টে বা বি থেকে সি পয়েন্টে, প্রতিটা যে জাংশন গুলো রয়েছে এ থেকে বি পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টেই লস হচ্ছে আমার 0.1 কিউমেক। ওকে, সো আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউমিং লস at A to B 0.1 cubic, B to C 0.1 cubic, C to D 0.1 cubic, D to E 0.1 cubic, E to F 0.1 cubic এবং Q at F is equals to 1 cubic. ওকে, সো এবারে তোমরা আমায় জাস্ট প্রত্যেকটা জিনিস বলতে থাকো যে কিউ এফ এ আমার ডিসচার্জ হচ্ছে 1 কিউমেক, তাহলে কিউ ই পয়েন্টে আমার ডিসচার্জ কত হবে? অবভিয়াসলি 1 কিউমেক প্লাস 0.1 কিউমেক, দ্যাট ইজ 1.1 কিউমেক। ওকে, নাও টেল মি কিউ ডি কত হবে? অর্থাৎ এই ই পয়েন্ট থেকে ডি পয়েন্ট, মানে ডি পয়েন্ট থেকে ই পয়েন্ট আসতেও তো আমার 0.1 কিউমেক আর অ্যাডিশনাল লস হয়েছে। সো ডি পয়েন্টের ডিসচার্জ আসলে কত ছিল? আসলে ছিল 1.1 প্লাস 0.1, দ্যাট ইজ 1.2 কিউমেক। বাট অ্যাকচুয়ালি ডি পয়েন্ট থেকে যখন ই পয়েন্ট এসে পৌঁছাচ্ছে 0.1 কিউমেক জল আমার ডিসচার্জটা নষ্ট হয়ে গেছে বিকজ অফ সিপেজ অ্যান্ড ইভাপোরেশন। ওকে, সো কিউডি কত হবে? 1.1 প্লাস 0.1 কিউমেক, দ্যাট ইজ ইকুয়ালস টু 1.2 কিউমেক। সিমিলারলি কিউ অ্যাট সি কত হবে? 1.2 প্লাস 0.1, এটা আমার অ্যাকচুয়ালি ছিল বাট এসে পৌঁছিয়েছে 1.2 at the D point. So QC 1.3 cubic, QB 1.3 plus 0.1, that is 1.4 cubic, QA 1.4 plus 0.1, that is equals to 1.5 cubic. Okay, so আমার অ্যাকচুয়ালি যদি আমার প্রশ্ন থাকে যে রিভার থেকে আমি কতটা জল কেটেছি, তাহলে হচ্ছে রিভার থেকে আমি 1.5 কিউমেক এই ডিসচার্জ আমি এক্সট্রাক্ট করেছি। বাট আমার ফিল্ডে এ পয়েন্ট থেকে এফ পয়েন্ট অব্দি আস্তে আস্তে 0.5 কিউমেক লস হয়েছে। ঠিক আছে, এইবারে এফ পয়েন্টে, ঠিক আছে, এফ পয়েন্টে আমার যে ডিউটি, সো আমি এখানে লিখলাম ডি সাফিক্স এফ। এফ পয়েন্টে আমার ডিউটি কত? 100 হেক্টর পার কিউমেক। ওকে, ডিউটির ডেফিনেশন কি ছিল? নাম্বার অফ হেক্টর অফ এরিয়া দ্যাট ইজ টু বি ইরিগেটেড বাই 1 কিউমেক ডিসচার্জ ডিউরিং দ্য এন্টায়ার বেস পিরিয়ড। অর্থাৎ সমগ্র বেস পিরিয়ড ধরে যদি 1 কিউমেক ডিসচার্জ ফিল্ডে প্রবাহিত হয়, তাহলে টোটাল যতটা এরিয়ার জমি আমি জলসেচ করতে পারবো সেটাই হচ্ছে আমার ডিউটি। ওকে,
সো আমি যদি এফ পয়েন্টের রেসপেক্টে ভাবি, ওকে, এফ পয়েন্টের রেসপেক্টে যদি আমি ভাবি, তাহলে ডিউটি অ্যাট এফ পয়েন্ট কত হবে? আমার এইখানে যে গিভেন সিচুয়েশন, সেই গিভেন সিচুয়েশনের রেসপেক্টে আমরা কি দেখেছি না, এই 1 কিউবিক মিটার ডিসচার্জ, এই 1 কিউবিক মিটার ডিসচার্জ দিয়ে আমি 100 হেক্টর জমি জলসেচ করতে পেরেছি এইখানে সমগ্র বি বেস পিরিয়ডের ধরে জল প্রবাহিত হলে। তাহলে এইবারে ডিউটি অ্যাট পয়েন্ট এফ ইজ 100 হেক্টর পার কিউমেক। তাহলে সিমিলারলি ডিই, যদি আমি ডিই বার করতে চাই, তাহলে ডিই কত হবে? ডেফিনেশন কি ডিউটির? ডেফিনেশন হচ্ছে 1 কিউবিক মিটার ডিসচার্জ হতে হবে এবং তার রেসপেক্টে ও কতটা পরিমাণ জলসেচ করেছে, কতটা এরিয়ার জমি জলসেচ করেছে। তো ডিই তে ডিসচার্জ কত? 1.1। জলসেচের কতটা এরিয়াতে জলসেচ হয়েছে? 100 কিউবিক মিটারই, বিকজ মাই এন্টায়ার ফিল্ড, এই ভ্যালুটা 100 হেক্টর। ওকে, সো 100 হেক্টর জমিতেই জলসেচিত হয়েছে, কিন্তু ই পয়েন্টে ডিসচার্জ ছিল 1.1। তার মানে আমি এটাই ভাবতে পারি যে 1.1, তার মানে ফর ই পয়েন্ট 1.1 কিউমেক ওয়াটার বেসিক্যালি irrigates 100 হেক্টর ল্যান্ড। 100 হেক্টর ল্যান্ড, 1.1 কিউমেক ডিসচার্জ ইরিগেট করছে 100 হেক্টর ল্যান্ডকে। তাহলে 1 কিউমেক ওয়াটার ডিসচার্জ কত ইরিগেট করবে? ডি ই পয়েন্টের পার্সপেক্টিভে, ই পয়েন্টের রেসপেক্টে আমি যদি ভাবি, 100 ডিভাইডেড বাই 1.1 কত হয়? কত হয়? আমি কি অডিবল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে উত্তরটা দাও, কত হয়? স্যার 90.909 এরকম। 90 পয়েন্ট 90.90। হ্যাঁ সো স্যার 90.90 হেক্টর পার কিউমেক। 90.1 ঠিক আছে, সো ডিউটি অ্যাট ডি পয়েন্ট। সো ডি পয়েন্টের পার্সপেক্টিভ থেকে যদি আমি ভাবি, তাহলে ডি পয়েন্টের পার্সপেক্টিভ থেকে ভাবলে কি হবে? 1.2 কিউমেক ওয়াটার বেসিক্যালি ইরিগেট করছে কত? 100 হেক্টর ল্যান্ড। তাহলে ডি পয়েন্টের রেসপেক্টে যদি আমি ভাবি, তাহলে আমার ডিউটি কত হবে অ্যাট দ্য ডি পয়েন্ট? 100 ডিভাইডেড বাই 1.2, তাই না? দ্যাট ইজ 83.33। সিমিলারলি সি পয়েন্টের রেসপেক্টে কত হবে? সি পয়েন্টের রেসপেক্টে কত হবে? 76.92 76.92 ইউনিট হেক্টর পার কিউমেক, বোথ দ্য কেসেস। সো বি পয়েন্টের রেসপেক্টে কত হবে? 71.42 সিটা বাদ চলে গেল না? না, 76.92 বললাম তো। স্যার 71.42 42। and লাস্ট ডি, ডি এ পয়েন্টের রেসপেক্টে ডিউটি কত? 66.67 66.67। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি 66.67 স্যার হ্যালো ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যত আমি ফিল্ডের দিকে এগোচ্ছি, ওকে, যত আমি আমার সোর্স, এ পয়েন্টকে বলা হয় আমার সোর্স, নিয়ার দ্য সোর্স, কারণ রিভার হচ্ছে আমার এক্ষেত্রে জলের সোর্স। তো যত আমি সোর্স থেকে ফিল্ডের দিকে এগোচ্ছি, তত আমার ডিউটি বাড়তে থাকছে। ওকে, যত আমি সোর্স থেকে, ফ্রম দিস সোর্স পয়েন্ট, আমি যত ফিল্ডের কাছাকাছি এগোচ্ছি, দ্যাট ইজ নিয়ার মাই এফ পয়েন্ট, তত আমার কি হচ্ছে? তত আমার ডিউটি বাড়তে থাকছে। হেন্স আমি এখান থেকে একটা কমেন্ট করব, সেই কমেন্টটা হচ্ছে যে ডিউটি নিয়ার দ্য ফিল্ড ইজ ম্যাক্সিমাম। ওকে,
ডিউটি নিয়ার দ্য ফিল্ড ইজ ম্যাক্সিমাম এবং ডিউটি near the source is minimum. Okay, so ইরিগেশনে ডিউটি অ্যান্ড ডেল্টা পড়ার সময় এই পয়েন্টটা সারা জীবনের জন্য মনে রাখবে এবং মূলত বিশেষ করে যখন তোমরা কম্পিটিটিভ এক্সাম দেবে তখনও এটা মনে রাখবে যে ডিউটি ফিল্ডে ম্যাক্সিমাম হয় এবং ডিউটি সোর্সের কাছে মিনিমাম হয়। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি এটা কনসেপশনটা ক্লিয়ার করার জন্য বেসিক্যালি এই এক্সাম্পলটা সাইট করলাম। ঠিক আছে, এখান থেকে কোনো কোয়েশ্চেন তোমাদের মনে জেগেছে কিনা বলো? কিন্তু স্যার ওই ম্যাক্সিমাম ডিউটিতে তো চার্জ হবে না। ম্যাক্সিমাম ডিউটিতে চাষ হবে না? না স্যার, অত তোমার জলে প্রশ্নটা কি করে বুঝতে চাষ পারলাম হবে? না, তোমার প্রশ্নটা বুঝতে পারলাম না। মানে স্যার ওই চাষ হওয়ার সঙ্গে ডিউটির কি সম্পর্ক? মানে না, এমনি শুধুমাত্র বললাম। ডিউটিরই কি সম্পর্ক? ওই ওই যে ওই এলাকাতে তো এতটুকু পরিমাণ জল থাকবে যে ওইখানে তো আর চাষ হবে না স্যার, ওটাই বললাম। মানে আমি তোমার প্রশ্নটা এখনো বুঝতে পারলাম না। হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছি কি কারণে ম্যাক্সিমাম মিনিমাম হয় কি স্যার? কারণে ম্যাক্সিমাম আর মিনিমাম হয়? এর আগের দিন ডিউটি বিষয়ে যখন আমরা বিভিন্ন ফ্যাক্টর গুলো আলোচনা করেছিলাম তখন কি বলেছিলাম? লাস্টে একটা ফ্যাক্টর ছিল দ্যাট ইজ কল্ড এফিসিয়েন্সি অর লস। ওকে, সো ডিউটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লস। ঠিক আছে, তো ম্যাক্সিমাম লস কোথায় হচ্ছে? ম্যাক্সিমাম লস কোথায় হচ্ছে? স্যার এফ যত পয়েন্টে। বেশি লস হবে ডিউটি তত কম হবে, এটাই আমরা বলেছিলাম গত দিনের যে ফ্যাক্টর গুলো আলোচনা করেছিলাম। তো ম্যাক্সিমাম অ্যামাউন্টের লস কোথায় হচ্ছে? সোর্স পয়েন্টে। কারণ সোর্স পয়েন্টে আমরা জল কতটা রিভার থেকে টানছি? 1.5 কিউবিক মিটার পার সেকেন্ড। এ পয়েন্টে আমরা জল রিভার থেকে এক্সট্রাক্ট করেছি 1.5 কিউমেক, এবং সেই 1.5 কিউমেক ফিল্ড অব্দি যেতে যেতে আলটিমেটলি রয়েছে পড়ে কত? 1 কিউমেক। তার মানে 0.5 কিউমেক আমার লস হয়েছে বিকজ অফ সিপেজ এন্ড বিকজ অফ ইভাপোরেশন। ঠিক আছে, সো ইভাপোরেশন আর এর জন্য যে লসটা হয়েছে, তার মানে হিউজ অ্যামাউন্টের লস হয়েছে ফ্রম দ্য পয়েন্ট অফ সোর্স, বাট ফ্রম দ্য পয়েন্ট অফ ফিল্ড আমার কোনো লস হয়নি, কারণ ফিল্ডে 1 কিউমেকই জল আমি পেয়েছি। ঠিক আছে, সো যে পয়েন্টের রেসপেক্ট আমি কনসিডার করব সেই পয়েন্ট আমি দেখে নেবো যে লস যেখানে ম্যাক্সিমাম হবে সেইখানে আমার ডিউটি কম হবে। সো এখানেও সেই জিনিসটা ইলাস্ট্রেট করা হলো এর থ্রু দিয়ে। ওকে, নাও এরপরে যে প্রসঙ্গতে আসবো সেটার নাম হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর। হোয়াট ইজ ক্যাপাসিটি ফ্যাক্টর? ক্যাপাসিটি ফ্যাক্টর, সো ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে এটি ক্যানালের জন্য মূলত। ঠিক আছে, সো ফর এ ক্যানাল, ক্যাপাসিটি ফ্যাক্টর ফর এ ক্যানাল। দেখো, আমরা এখনো অব্দি জেনেছি যে খারিফ শস্য এবং রবি শস্য বিভিন্ন শস্যের ডেল্টা, দ্যাট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড বাই দ্য ক্রপ ডিউরিং ইটস এন্টায়ার বেস পিরিয়ড, ডিফারেন্ট হয়। ঠিক আছে, সো ডিফারেন্ট ক্রপ যদি মূলত রবি শস্য আর খারিফ শস্যের যদি বিভিন্ন রিকোয়ারমেন্ট হয় জলের, তাহলে আমার যে এই ক্যানেল সিস্টেমটা আমি ডিজাইন করেছি, এই ক্যানেল সিস্টেম দিয়ে জল যে জমিতে আসছে সেই জমিতে রবি শস্য উৎপাদিত হচ্ছে, সেই জমিতে খারিফ শস্য উৎপাদিত হচ্ছে। তাহলে এই দুটোরই নিডকে ওকে স্যাটিসফাই করতে হবে, কিন্তু দুটো দুরকম ডিফারেন্ট সময়ে উৎপাদিত হচ্ছে। যেমন ধানের জন্য প্রয়োজনীয় হচ্ছে 40 কিউমেক 120 সেন্টিমিটার ওয়াটার ডেল্টা, বাট গমের জন্য 40 সেন্টিমিটার ডেল্টা লাগলেই যথেষ্ট। ডেল্টা হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে এবারে প্রবলেমটা হচ্ছে এই ক্যানাল সিস্টেমটা কাকে প্রায়োরিটি দিয়ে জল ছাড়বে? ঠিক না? তার মানে আমি যখন ক্যানেল বানাবো তখন আমার কাছে তো অ্যাজ এ ডিজাইনার আমার কাছে একটাই মাত্র কিউ থাকতে হবে। আমি তো ক্যানালটা এমন ভাবে বানাতে পারবো না যে গরমকালে এই ক্যানালটাতে কিউ এর পরিমাণ এত হবে বলে আমি ক্যানালটা ডিজাইন করেছি, শীতকালে ক্যানালটাতে ডিসচার্জের পরিমাণ এত হবে বলে আমি ক্যানালটাকে ডিজাইন করেছি। সেইভাবে আমি জিনিসটা করবো না। আমি ক্যানালের যখন জিওমেট্রিকে ফিক্স করব, ওকে, ক্যানালের যখন জিওমেট্রিকে আমি ফিক্স করব তখন
আমাকে যতটা ম্যাক্সিমাম পরিমাণ জল এই ক্যানালের থ্রু দিয়ে পাস করতে হবে সেই কথাটা চিন্তা করেই আমি ক্যানালটার জিওমেট্রিটাকে ডিজাইন করব। বাট ক্যানালটার জিওমেট্রি আমি ডিজাইন করার পরে নট নেসেসারি বছরের সারা সময় ক্যানালটাতে ম্যাক্সিমাম ডিসচার্জই ফ্লো হবে। কেন? কারণ হচ্ছে খারিফ সিজনের সময় হয়তো ক্যানালটার যতটা ডিসচার্জ ক্যাপাসিটি তার ম্যাক্সিমামটাই ইউটিলাইজ হলো, বাট রবি শস্যের সময় আমার অতটা ডিসচার্জ প্রয়োজন নেই। হেন্স আমি যে ডিসচার্জ যাওয়ার কথা যে ডিসচার্জ আমার ক্যানাল ডিজাইন হচ্ছে তার থেকে অনেক কম পরিমাণের ডিসচার্জ ক্যানালে ফ্লো করবে সেই সময়। সেই জন্য তোমরাও দেখে থাকবে যে শীতকালে ক্যানালে জলের লেভেলটা যথেষ্ট পরিমাণেরই কম থাকে অ্যাজ কম্পেয়ার টু রেনি সিজন, তাই না? তাহলে এইবারে এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমি যখন ক্যানালের মিন ডিসচার্জের কথা ভাববো, অর্থাৎ ক্যানেলের কত পরিমাণ ডিসচার্জ প্রবাহিত হচ্ছে বলতে আমি কি বুঝবো, যে সারা বছরে গড়ে কত পরিমাণ ডিসচার্জ এই ক্যানালটাতে প্রবাহিত হয়। বাট দ্যাট ডাজ নট মিন, তার মানে এটা নয় যে আমার ক্যানেলে এই পরিমাণই ম্যাক্সিমাম ডিসচার্জ প্রবাহিত হতে পারে। এর অর্থ হচ্ছে এটাই যে আমার ক্যানেলে যত ডিসচার্জ ক্যাপাসিটি রয়েছে সেই ডিসচার্জ ক্যাপাসিটিকে সবসময় আমি 100% ফুললি ইউটিলাইজ করছি না, কারণ আমার করার প্রয়োজন নেই। ঠিক আছে? তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা আরেকটা প্যারামিটার ডিনোট করছি এখানে, সেটা হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর। সো ক্যাপাসিটি ফ্যাক্টর কি না, এটা হচ্ছে একটা অনুপাত, রেশিও। ইট ইজ আ রেশিও of mean supply discharge in a canal, during a period to its designed full capacity. ওকে, ডিজাইন ফুল ক্যাপাসিটি। অর্থাৎ গাণিতিক ভাবে যদি আমি লিখি সেটা হচ্ছে, সো ক্যানাল ক্যাপাসিটি ফ্যাক্টর আমি CD নাম দিলাম। ওকে, সেটা কি? সেটা হচ্ছে মিন সাপ্লাই ডিসচার্জ ডিভাইডেড বাই ডিজাইনড ফুল ক্যাপাসিটি। সি কি লিখলেন ওটা? সি সাফিক্স ডি। ওকে, সো ডিজাইন ফুল ক্যাপাসিটি। তাহলে ক্যানাল ক্যাপাসিটি কি হলো না, আমার ক্যানাল যত ক্যাপাসিটিতে আমি ডিজাইন করেছি সারা বছর আমি ম্যাক্সিমাম ক্যাপাসিটিতেই আমার ক্যানালটা ফ্লো করাবার প্রয়োজন নেই। তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা ক্যানালটাকে কি বললাম, যে সময়ে যতটা প্রয়োজন সেই সময় ততটা পরিমাণ ডিসচার্জ দেবো। অর্থাৎ অ্যাভারেজ যতটা ডিসচার্জ রয়েছে সেইটা এবং ডিজাইন ক্যাপাসিটি, যে ফুল ক্যাপাসিটির যে অনুপাত, সেটাই হচ্ছে আমার ক্যানালের ক্যাপাসিটি ফ্যাক্টর। তাহলে ডিউরিং খারিফ সিজন capacity factor usually varies from 0.9 to 0.95। 0.9 to 0.95 কথাটাকে যদি আমি ফিজিক্যালি রিয়েলাইজ করি তাহলে কি বুঝবো? এই কথাটার মানে হচ্ছে এই সিডি এর ভ্যালুটাকে 0.9 অর থেকে 0.95 অব্দি বসাও। তাহলে তার মানেটা কি? তার মানে হচ্ছে 0.9 ইন্টু 0.95, 0.9 থেকে 0.95 মাল্টিপ্লাইড বাই ডিজাইন ফুল ক্যাপাসিটি, দ্যাট ইজ দ্য মিন সাপ্লাই ডিসচার্জ। অর্থাৎ খারিফ শস্য যখন আমার লাগানো হয়েছে তখন আমার ক্যানালের যে ফুল ক্যাপাসিটি যেটা আমি ডিজাইন করেছি তার 90 to 95% ভ্যালু হচ্ছে ক্যানালে সবসময় মিন সাপ্লাই ডিসচার্জ হিসেবে বাহিত হবে। তার মানে যখন খারিফ শস্যের সময় তখন আমার ক্যানালটা প্রায় ফুল ক্যাপাসিটিতেই মোস্ট অফ দ্য টাইম রান করবে। এটাই হচ্ছে আমার এই কথাটার তাৎপর্য। ঠিক আছে? ঠিক সিমিলারলি ডিউরিং উইন্টার সিজন, শীতকালে বা রবি শস্যের সময় 0.6 to 0.7, অর্থাৎ ক্যানালের যত আমার ক্ষমতা ছিল, ক্যাপাসিটি যা ছিল ডিজাইন ডিসচার্জ, সেই ডিজাইন ডিসচার্জের 60 to 70% উইল বি দা মিন
ডিসচার্জ অফ দ্য ক্যানাল। ঠিক আছে, সো এই বক্তব্যটা এখানে এইভাবে বোঝানো হয়েছে। নাও দ্য নেক্সট টার্ম দ্যাট ইজ কল্ড টাইম ফ্যাক্টর। ওকে, সো টাইম ফ্যাক্টর কি জিনিস না, আমাদের এটা সবসময় মাথায় রাখতে হয় যে ইরিগেশন করতে গিয়ে যখন আমরা ফসলের ক্ষেতে জমি এতে জল দিই তখন যেন ওভার ইরিগেশন না হয়, অর্থাৎ যতটা প্রয়োজন তার থেকেও বেশি যেন জলটা না দিয়ে দিই, তাহলে সেটা অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করতে পারে। এক নম্বর হচ্ছে ফসলের যে উৎপাদন সেটা হ্রাস পেয়ে যাবে ওভার ইরিগেশনের জন্য, জমিতে ওয়াটার লগিং হয়ে যাবে, অর্থাৎ জমিটা পুরোপুরি কর্দমাক্ত জলা হয়ে যাবে, জলা জমিতে পরিণত হয়ে যাবে। সো এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো সেই জন্য আমরা 24 ঘন্টা ধরে জমিতে জল দিই না। ঠিক যেমনটা হচ্ছে যে আমাদের যে সমস্ত বাড়িতে বা কমিউনিটিতে পাড়াতে যে সমস্ত স্ট্যান্ড পাইপ গুলো রয়েছে, অর্থাৎ পাড়ার কলগুলো রয়েছে, সেখানে কিন্তু একটা ফিক্সড টাইমে জল আসে বা দিনের একটা নির্দিষ্ট সময় ধরেই জলটা আসে। ঠিক আছে, সারা দিন ধরে কিন্তু সেখানে জলটা পড়ে না। সো সারাদিনের মধ্যে কতটুকু সময় জল পড়ছে, যেমন ওই কলের ক্ষেত্রে ভাবতে পারো, অথবা এটা ভাবতে পারো যে আমার এতটা পরিমাণ আমার জল পাওয়ার কথা, সেটা আমি সারাদিনে কতটুকু সময় আমাকে ইরিগেশন দপ্তর জলটা সরবরাহ করছে, সেই সময়ের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হচ্ছে টাইম ফ্যাক্টর। হেন্স হোয়াট ইজ টাইম ফ্যাক্টর? টাইম ফ্যাক্টর ইজ বেসিক্যালি it is used to check the dangers of over irrigation leading to waterlogging, no distributory by now distributory কি জিনিস সেটা বোঝা হয়েছে। ডিস্ট্রিবিউটরি কি জিনিস? ব্রাঞ্চ ক্যানেল থেকে যে ক্যানেলটা কাটা হয় সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটরি। ডিস্ট্রিবিউটরি থেকে কি কাটা হয়? ডিস্ট্রিবিউটরি থেকে কাটা হয় মাইনর থেকে ওয়াটার কোর্স থেকে ফিল্ড চ্যানেল। ঠিক আছে, সো নো ডিস্ট্রিবিউটরি is allowed to operate on all days during any crop season. Okay, so the ratio of the actual operating period of a distributory to the crop period is called time factor. ঠিক আছে, মানে যতদিন ধরে ওই ফসলটা গ্রো হয়েছে সেই এন্টায়ার ক্রপ পিরিয়ড ধরে, গোটা সময় ধরে আমি জল সরবরাহ করব না, বরং কিছু কিছু সময় ধরেই জল সরবরাহ করব। ধরো 20 দিন আমার হচ্ছে ক্রপ পিরিয়ড, সো আমি জল সরবরাহ করেছি 12 দিন, সো আমার টাইম ফ্যাক্টর কত? টাইম ফ্যাক্টর উইল বি 12/20। ঠিক আছে, সো দিস ইজ মাই টাইম ফ্যাক্টর। নাও another thing that is called outlet factor. Okay, so what is outlet factor? Outlet factor হলো ডিউটি at the outlet. So what is outlet? Outlet হচ্ছে এই যে রিভার থেকে জলটা আমি ছাড়লাম, রিভার থেকে জলটা ছেড়ে আমি এখানে কি বললাম যে ই পয়েন্ট পর্যন্ত আমি ইরিগেশন দপ্তর এসে আমাকে জলটা সাপ্লাই করবে, ই পয়েন্ট থেকে বাকি জলটা ফিল্ড অব্দি নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে ফার্মারের। ওকে, সো এই ই পয়েন্টে আমরা একটা স্ট্রাকচার বানাই, একটা বিশেষ ধরনের স্ট্রাকচার বানানো হয়, সেটা পরবর্তীকালে দেখবো। সো সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে আউটলেট। ওকে, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে আউটলেট। প্রচন্ড মানে এটা মানে কি বলবো, ফিল্ডে মোস্টলি এনকাউন্টার্ড স্ট্রাকচার। সো অবভিয়াসলি এটা খুব চিপ হয়।
ওকে, ইকোনমিক এবং চিপ স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে কিন্তু জাইগান্টিক বড় ব্যারেজ টাইপের কিছু নয়, একটা ছোট্টখাট্টো কাঁচা মাটি বা কাঁচা পাকা জিনিসের তৈরি হয় স্ট্রাকচারটা, পরবর্তীকালে দেখবো আরো ডিটেলসে। সো এই স্ট্রাকচারটাকে বলা হয় আউটলেট। সো এই আউটলেটে যে ডিউটি, অর্থাৎ এই যে ইকুয়েশন সমীকরণটা আমরা দেখেছিলাম অঙ্কটা এক্সাম্পলটা, সেই এক্সাম্পলে ই পয়েন্টের যে ডিউটি আমরা পেয়েছিলাম এইখানে কিউ সরি ডিই, দ্যাট ইজ দ্য ডিউটি এট ই পয়েন্ট, যেটা আমাদের 90.9 হেক্টর পার কিউমেক এই অঙ্কটা রেসপেক্টে, ঠিক আছে। সো দিস ইজ কল্ড আউটলেট ফ্যাক্টর। সো হোয়াট ইজ আউটলেট ফ্যাক্টর? ডিউটি এট আউটলেট পয়েন্ট ইজ নোন অ্যাজ আউটলেট ফ্যাক্টর। ওকে, সো আউটলেট ফ্যাক্টর কি? ডিউটি এট আউটলেট পয়েন্ট। So duty at outlet point. Outlet point. Okay. That is my outlet factor. Okay. Now এইবারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ওভারল্যাপ অ্যালাওয়েন্স। ওভারল্যাপ অ্যালাওয়েন্স কি জিনিস না, তোমার এরকম হতেই পারে যে কখনো একটা ক্রপ একটা সিজনে গ্রো হচ্ছে, বাট ওই ক্রপটা পরবর্তী অন্য একটা সিজনের ক্রপ যে সময়ে গ্রো হওয়ার কথা তার সঙ্গে ওভারল্যাপ করে গেছে, ঠিক আছে, কিছু সময়ের জন্য। ওকে, কিছু সময়ের জন্য ওভারল্যাপ করে গেছে। সে ফর এক্সাম্পল তুমি একটা ক্রপ গ্রো করিয়েছো তোমার জমিতে এ, এই এ ক্রপটা গ্রো করেছে জুলাই থেকে নভেম্বর, ধরে নাও জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই ক্রপটার ক্রপ পিরিয়ড। তারপর তুমি বি বলে আরেকটা ক্রপ গ্রো করিয়েছো, বি ক্রপটা গ্রো করানো হয়েছে তোমার অক্টোবর টু ডিসেম্বর। ওকে, এই 3 মাস। তো অক্টোবর আর নভেম্বর এই 2 মাস, দ্যাট ইজ অক্টোবর অ্যান্ড নভেম্বর, এই 2 মাস তোমার কিন্তু জমিতে এ ক্রপ আর বি ক্রপ এই দুটো ক্রপই গ্রো করেছে এট দ্য সেম টাইম। সো এই সময়টাতে যখন তোমার জমিতে এই দুটো ক্রপ একসঙ্গে গ্রো করেছে, তখন তোমার জলের রিকোয়ারমেন্ট কিন্তু অ্যাজ কম্পেয়ার টু এ অথবা বি এই দুটোর থেকে বেশি হবে তুলনামূলকভাবে। এই ঘটনাটাকে বলা হয় ওভারল্যাপ অ্যালাওয়েন্স। সো হোয়াট ইজ ওভারল্যাপ অ্যালাওয়েন্স? ওভারল্যাপ অ্যালাওয়েন্স। ওকে, হোয়াট ইজ ওভারল্যাপ অ্যালাওয়েন্স স্যার? তো এটি হলো the extra discharge of the canal required for overlap crop season. ঠিক আছে, যেমন ধরো তুমি সুগার কেন অর্থাৎ আখ চাষ যদি কোনো জমিতে করো, ধরো এটা তোমার জমি, এই জমিতে এতটুকু অংশে তুমি আখ চাষ করেছো, ওকে, সুগার কেন চাষ করেছো। তো সুগার কেনের বেস পিরিয়ড কত হয়? 320 দিন, মানে সারা বছরই আখ হয় মূলত। আর এইটুকু অংশের জমিতে তুমি ধরো খারিফ শস্য চাষ করেছো, আর এইটুকু অংশের জমিতে তুমি রবি শস্য চাষ করেছো। তাহলে খারিফ শস্যের সময়ও সুগার কেন হয়েছে, রবি শস্যের সময়ও সুগার কেন হয়েছে। সো দিস ইজ আর, দিস ইজ কে। সো তোমার যখন জলের পরিমাণ ক্যালকুলেট করতে হবে, তখন তুমি সুগার কেনের জন্য জলের পরিমাণ প্লাস খারিফ শস্যের জন্য জলের পরিমাণ একবার ক্যালকুলেট করবে, দ্বিতীয় দফায় তুমি ক্যালকুলেট করবে সুগার কেনের জন্য যতটা জল লেগেছে আর রবি শস্যের জন্য যতটা জল লেগেছে, এই দুটোর মিশ্রণ। এবার এই দুটোর মধ্যে যেটা গভর্নিং হচ্ছে সেটাই হচ্ছে আমার টোটাল amount of water that is needed for my cultivation. ওকে, সো এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা হলো। এবার আমরা কতগুলো নিউমেরিক্যালস এর থ্রু দিয়ে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি, ঠিক আছে? স্যার ওভারল্যাপ অ্যালাউন্সটা আরেকবার বোঝাবেন? ওভারল্যাপ অ্যালাউন্স হলো it may happen that a crop crop of one season may sometime overlap with the next crop season for some period. অর্থাৎ ধরো আমার এইটা হলো জমি, ওকে, দিস ইজ মাই জমি। সো এই জমিতে এতটুকু অংশের মধ্যে আমি সুগার কেন, ওকে, সুগার কেন মানে আখ চাষ করেছি, এতটুকু অংশের মধ্যে আমি রাইস চাষ করেছি, ঠিক আছে, রাইস কি খারিফ, ওকে, খারিফ শস্য। এবারে কি হচ্ছে, সুগার কেনের বেস পিরিয়ড বা ক্রপ পিরিয়ড কত? 320 দিন। আর রাইসের ক্রপ পিরিয়ড কত? 120 দিন, ঠিক আছে। তার মানে বছরে 320 দিন আখ হবে, বছরে 120 দিন রাইস হবে, ঠিক আছে। এবার এই 320 দিন যে সময়টা, সেই সময়টার মধ্যে 120 দিন সময়ও ইনক্লুডেড আছে। সে ফর এক্সাম্পল রাইস হচ্ছে আমার
জুন থেকে সেপ্টেম্বর অব্দি। ওকে, আর সুগার কেন কখন হচ্ছে? সুগার কেন হচ্ছে ধরো তোমার মার্চ থেকে মোটামুটি জানুয়ারি অব্দি। ওকে, সো এই সময়টা, তো মার্চ থেকে এই জানুয়ারি অব্দি যে দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময়ের মধ্যে রাইসের যে উৎপাদন হওয়ার যে সময়টা, সেই সময়টা তো এর মধ্যেও পড়ছে। তাহলে আমি যখন আমার ক্যানালটা ডিজাইন করব, ক্যানালটার থ্রু দিয়ে যে বেসিক্যালি কি হচ্ছে, ক্যানালের থ্রু দিয়ে তো যে জলটা যাচ্ছে সেটা ইরিগেশন ফিল্ডেই আসছে। তো ইরিগেশন ফিল্ডে যে জলটা আসবে, সেই জলটাকে আমার সুগার কেনের যে ডিমান্ড, ওয়াটার ডিমান্ড, সুগার কেনের জন্য যে ওয়াটার ডিমান্ড সেটাকেও স্যাটিসফাই করতে হবে, প্লাস রাইসের জন্য যে ওয়াটার ডিমান্ড সেটাকেও স্যাটিসফাই করতে হবে। এই দুটোকেই স্যাটিসফাই করতে হবে। কারণ কি? কারণ এদের টাইম পিরিয়ডটা ওভারল্যাপ করেছে। ঠিক, কারণ আমি যদি রাইস যে সময় হয়, আর যদি শুধু সুগার কেনের জায়গায় যদি আমার রবি শস্য সেইখানে চাষ করতাম, তাহলে আমার কি হতো, রবি শস্য আর রাইস এর পিরিয়ড কখনো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করবে না। মানে সে ফর এক্সাম্পল, আমি তোমাদের আজকে এই সময় ক্লাস নিচ্ছি, এই সময় যদি অন্য আরেকজন স্যারও ক্লাস ফেলে দেন, বা আমার যখন ক্লাসটা শেষ হওয়ার কথা তার আধ ঘন্টা আগে অন্য আরেকজন স্যারেরও ক্লাস শুরু হয়ে যায়, তাহলে কি হবে? দুজনের কাছে টাইম পিরিয়ডের মধ্যে ওভারল্যাপ হয়ে গেল। তো তুমি সেক্ষেত্রে ডিল করতে পারবে না। তো ঠিক সেমনি আমার জমির বিভিন্ন অংশে যদি আমি বিভিন্ন ফসল লাগাই যাদের টাইম পিরিয়ডটা ম্যাচ ওভারল্যাপ করে যাচ্ছে, তাহলে সেই ওভারল্যাপের জন্য আমার যে ক্যানেল রয়েছে, সেই ক্যানেলকে দুটো শস্যেরই যতটা জলের চাহিদা সেটাকে মিট করার ক্ষমতা রাখতে হবে। সেই জন্য আমরা ওভারল্যাপ অ্যালাউন্সকে কনসিডার করি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, চলো চলো দেখা নেওয়া যাক তো অঙ্কটাতে কি বলছে। বলো। So water is released at a rate of 12 cubic. Okay, water is released at a rate 12 cubic at the head of a canal. Head of a canal মানে কি? ওকে, তো এখানে ধরো আমার নদী রয়েছে, so this is my river. ওকে, সো যে পয়েন্ট থেকে ক্যানালটা স্টার্ট হচ্ছে আপাতত ধরে নাও সেটাই হচ্ছে তোমার হেড অফ দ্য ক্যানাল। সো হেড অফ দ্য ক্যানালে কত ডিসচার্জ নিয়ে যাচ্ছে? 12 কিউমেক। তো এখন আমরা কিন্তু ক্যানাল নেটওয়ার্কটা দেখার পরে একটা মনে মনে ছবি কল্পনা করে নিতে পারি। ঠিক আছে, so water is released at a rate of 12 cubic at the head of a canal. So let us say it is Q discharge, given data কি 12 cubic অর্থাৎ 12 meter cube per second. Okay, if duty at the field is 1250 হেক্টর। ঠিক আছে, সো 1250 হেক্টর হচ্ছে ডিউটি, 1250 হেক্টর পার কিউবিক। ওকে, এটা হচ্ছে আমার ডিউটি। লস অফ ওয়াটার ইন ট্রানজিট ইজ 25%, so loss is 25%. Find the area of land that can be irrigated. এরিয়া বার করো। কিভাবে করবা? প্রথমত কি বললাম না, লস আমরা একটু আগে আজকে এই অঙ্কটাই বেসিক্যালি আলোচনা করেছি অন্যভাবে। ঠিক, আমরা তাহলে কি বলছে যে ক্যানালের শুরুতেই, ক্যানালের হেডে 12 কিউবিক মিটার নিয়ে স্যার জলটা তো ডিসচার্জ শুরু করেছিল, কিন্তু যখন আমার এই পয়েন্টে ধরো আমার ফিল্ড, ওকে দিস ইজ মাই ফিল্ড, সো এই যখন ফিল্ডে এসে পৌঁছাচ্ছে তখন কি বলছে 25% ওয়াটার ইজ লস্ট। তাহলে কত পার্সেন্ট ওয়াটার অ্যাকচুয়ালি এসে পৌঁছাচ্ছে? তার মানে কত পার্সেন্ট ওয়াটার অ্যাকচুয়ালি এসে পৌঁছাচ্ছে? 75% ওয়াটার এসে পৌঁছাচ্ছে, ফ্যাক্ট। তাহলে ডিসচার্জের টার্মসে যদি আমি বলি, তাহলে কত ডিসচার্জ ফিল্ড পয়েন্টে এসে পৌঁছাচ্ছে? 9 discharge. থ্যাংক ইউ। তো discharge at field is equals to 12 into 75%, that is 3/4। 3/4 আবার কি করে পেলাম? 75% মানেই হচ্ছে 3/4। ঠিক আছে, কি করে আসে? 75/100, 25 দিয়ে কাটলাম 3/4। ঠিক আছে, সো এটাকে ডাইরেক্ট লিখলাম 3/4। কেউ 0.75 ও লিখে দিতে পারো, তাহলেও হবে। চলো তাই লিখছি 0.75, যাতে ভুলে না যাও। ঠিক আছে, 0.75 একই বিষয়। এনিওয়ে, সো কত আছে? 9 কিউমেক। ওকে, চলো তো 9 কিউমেক হয়ে গেল।
তাহলে ডিসচার্জ এট দ্য ফিল্ড আমি পেয়ে গেলাম। ডিউটি কত বলে স্যার? 1250 হেক্টর পার কিউমেক। কথাটার অর্থ কি? এক কিউমেক সমগ্র বেস পিরিয়ড ধরে 1250 হেক্টর ল্যান্ডকে ইরিগেট করতে পারে। তাহলে অ্যাকচুয়ালি 9 কিউমেক ডিসচার্জ আমার ফিল্ডে আছে, তাহলে আমার কতটা এরিয়ার জমিকে ইরিগেট করতে পারবে? সো এরিয়া টু বি ইরিগেটেড কতটা জমি ইরিগেট করতে পারবে? 9 ইন্টু 1250 হেক্টর। আবার যদি কেউ আরো যত্ন নিয়ে লিখতে চাও তাহলে কি লিখবো? 9 কিউমেক ইন্টু 1250 হেক্টর পার কিউমেক। কিউমেক কেটে গেল, সো 1250 ইন্টু 9 কত হয়? স্যার 11,250। ঠিক, হেক্টর। ঠিক আছে, সো আমি এটাকে এইভাবেও লিখতে পারি 1.125 ইন্টু 10⁴ হেক্টর। ঠিক আছে, বলো কঠিন না সোজা? বলো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই করবো? ঠিক আছে স্যার। ওকে, চলো অঙ্কটা পড়ো, কি বলছে দেখো। বলছে কি, এ ওয়াটার কোর্স কমান্ডস অ্যান ইরিগেটেড এরিয়া অফ 1000 হেক্টয়ার্স। একটা ইরিগেটেড এরিয়াকে 1000 হেক্টরের ইরিগেটেড এরিয়া হচ্ছে একটা ক্যানেলের আন্ডারে পড়ছে, তার মানে ওই ক্যানেলটা 1000 হেক্টয়ার এরিয়াকে ইরিগেট করতে পারে। ঠিক। সেকেন্ড, the intensity of irrigation of rice in this area is 70%। মানে কি, এই 1000 হেক্টর যে জমিটা রয়েছে সেই 1000 হেক্টরের মধ্যে 70% জমিতে রাইস হয়। দিস ইজ মাই 1000 হেক্টর, দিস ইজ মাই 1000 হেক্টর জমি, এর মধ্যে 70% জমিতে রাইস হয়। এটা 70% জমি যেখানে আমার রাইস বা ধান চাষ হয়েছে। বাকি 30% নিয়ে কিন্তু আমি কোনো কমেন্ট করিনি। ওকে, নাও ট্রান্সপ্লান্টেশন অফ রাইস ক্রপ টেক্স 15 days। ওকে, সো ধরে নিলাম এটাই বেস পিরিয়ড আপাতত। সো 15 days হচ্ছে আমার রাইস, এখানে গিভেন যেটা আছে। অ্যান্ড ডিউরিং ট্রান্সপ্লান্টেশন পিরিয়ড total depth of water required by the crop on this field is 500 millimeter. So total water required 500 millimeter. ওকে, তারপরে কি বলেছে? ডিউরিং দ্য ট্রান্সপ্লান্টেশন পিরিয়ড, মানে এই 15 দিন সময়ের মধ্যেই ইউজফুল রেন ফলিং অন দ্য ফিল্ড ইজ 120 মিলিমিটার। সো ইউজফুল রেন 120 মিলিমিটার। ইউনিট ট্যাগের উপর ধ্যান দেবে, মিলিমিটারে বলছি আমরা কথাগুলো, ঠিক আছে? সো 120 মিলিমিটার। তাহলে এবার আমার প্রথম প্রশ্ন, আমায় ইরিগেশন করার জন্য কতটা জল সাপ্লাই করতে হবে? সো ওয়াটার প্রোভাইডেড থ্রু ইরিগেশন, এর আগের দিনই আমি কনসেপ্টটা ডিসকাস করেছিলাম। কত হবে? যতটা জল লেগেছে মাইনাস যতটা বৃষ্টিপাত থেকে আমি পেয়েছি। তো রিমেনিং পোর্শন আমাকে ইরিগেশনের থ্রু দিয়ে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, সো দ্যাট ইজ 380 millimeter. Okay, now what is being told? Find the duty of irrigation water for the crop on the field during transplantation. Okay, so কত ডিউটি আছে? সো ডিউটি চেয়েছে কি, ডিউটি কত, কোথায়? at the head of the field. Okay, at the head of the field and at the head of the water course, assuming losses of water to be 20% in the water course. তার মানে কি, এই জমিতে জল এসেছে,
কার থ্রু দিয়ে? সো দিস ইজ মাই ফিল্ড পয়েন্ট, সো অ্যাট এফ পয়েন্টেও ডিসচার্জ চাই। আর দিস ইজ মাই ওয়াটার কোর্স, এটাই হচ্ছে আমার ওয়াটার কোর্স, দিস ইজ ওয়াটার কোর্স। ওকে, সো এই ওয়াটার কোর্সের হেড পয়েন্ট দ্যাট ইজ ই পয়েন্ট। সো আমার দরকার কি ডিউটি অ্যাট ই পয়েন্ট অ্যান্ড অ্যাট এফ পয়েন্ট, এই দুটো পয়েন্টে ডিউটি আমার দরকার। ওকে, আর কি চাই? আর চাই আমার ক্যালকুলেট ডিসচার্জ রিকোয়ার্ড অ্যাট দ্য ওয়াটার কোর্স। সো ডিসচার্জ রিকোয়ার্ড অ্যাট দ্য ওয়াটার কোর্স দ্যাট ইজ কিউই ইজ হাউ মাচ। ঠিক আছে, আর কি বলে দিয়েছে? লস, লস কত বলেছে স্যার? লস বলেছে 20%। ঠিক, বলো কি করে করবো? ভাবো। চলো তাহলে আমরা প্রথমে কি বার করতে পারবো ইজিলি? ফার্স্টে ইজিলি কি কি বার করতে পারবো? ডিউটি অ্যাট ই পয়েন্ট অ্যান্ড এফ পয়েন্ট। ডিউটি অ্যাট এফ পয়েন্ট তো আমরা ইজিলি বার করতে পারবো। বলো ডিউটি অ্যাট এফ পয়েন্ট আমরা ইজিলি বার করতে পারবো কিনা? কেন হবে না? ডিউটি অ্যাট এফ পয়েন্ট ইজ বেসিক্যালি 8.64 বি বাই ডেল্টা, তাই তো? এটাই তো শিখেছি, শিখেছি কিনা বলো? তাহলে 8.64 যদি হয় তাহলে বেস পিরিয়ড কত অ্যাজ পার দ্য প্রবলেম? 15 days। ওকে, হোয়াট ইজ ডেল্টা? দিস ওয়ান ইজ দ্য ডেল্টা। ওকে, নট 500। কেন? কারণ 500-র মধ্যে 120 বৃষ্টিপাত আমাকে পুষিয়ে দিয়েছে, আমাকে পোষাতে হবে 380 মিলিমিটার থ্রু ইরিগেশন। সো 380, সো 0.38 কত আসে? কত আছে? 34। কত? আমার এসছে 341 হেক্টেয়ার পার কিউমেক। দেখো তোমার কত আসছে। ঠিক আছে, নাও এবার কি বলেছে? দ্য লসেস, ऐसा सेम losses losses of water, losses of water in the water course, in the water course are 20%। ঠিক, তো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো ডিসচার্জ অফ 1 কিউমেক। এই কথাটার মানে কি? ডিসচার্জ অফ 1 কিউমেক at the head of water course, at the head of water course এইখানে আমার ই পয়েন্টে will be reduced to 0.8 cubic at the head of the field, at the head of the field। ঠিক, তাহলে ই পয়েন্টে যা আমার ছিল ডিসচার্জ, সেটা এফ পয়েন্টে যেতে যেতে, ই পয়েন্টে যদি 1 থাকে তাহলে এফ পয়েন্টে যেতে যেতে আমার 0.8 হয়ে যাবে, 0.8 কিউমেক হয়ে যাবে। ঠিক আছে, নাও on the field 2.8 cubic। তাহলে এবারে and will irrigate তাহলে কতটা জমি ইরিগেট করবে? ডিউটি অ্যাট এফ পয়েন্টের ইরিগেট ডিউটি কত? 341 হেক্টর পার কিউমেক। আগেন 1 কিউবিক মিটার ওয়াটার ডিসচার্জ 341 হেক্টর জমি ইরিগেট করতে পারে। তাহলে এইটা 0.8 কিউমেক আমার এফ পয়েন্টে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাহলে কতটা জমি ইরিগেট করতে পারবে? 341 হচ্ছে 1 জন্য, 0.8 এর জন্য 0.8 মাল্টিপ্লাইড এত হেক্টর। সো কত আসছে? 272। ওকে, 272.8 ঠিক হেক্টর পার কিউমেক। ওকে, এই সরি 272 হেক্টর, শুধু হেক্টর, সরি হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা কি কি পয়েন্ট বার করলাম এখনো অবধি? 1 নম্বর হচ্ছে কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে কি বলছে না, at the head of the field and at the head of the water course assuming losses, এটা find the duty of irrigation water for the crop
অন দ্য ফিল্ডে ডিউটি কতবার করলাম। 2 নম্বর হচ্ছে at the head of the field and at the head of the water course assuming loss to be 20%, also calculate the discharge required at the water course. ওকে, একটা পয়েন্টই মাত্র বার করতে পেরেছি। তো সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিউটি অফ ওয়াটার এট দ্য হেড অফ ওয়াটার কোর্স কত, তাহলে ডিউটি অফ ওয়াটার এট দ্য হেড অফ ওয়াটার কোর্স, এট দ্য হেড অফ ওয়াটার কোর্স কত হবে? ডিউটি অফ ওয়াটার এট দ্য হেড অফ ওয়াটার কোর্স 272.8। ঠিক আছে না, স্যার 327.36। না 272.8 হেক্টর পার কিউমেক। না, কি বলেছে দ্য থার্ড পয়েন্ট বলেছে অলসো ক্যালকুলেট দ্য ডিসচার্জ রিকোয়ার্ড এট দ্য ওয়াটার কোর্স। ওকে, কত ওয়াটার কোর্সের ডিসচার্জ হবে? সো কি করে বার করব? টোটাল এরিয়া আন্ডার রাইস প্লান্টেশন, টোটাল এরিয়া আন্ডার রাইস প্লান্টেশন কত? 70% ইন্টেন্সিটি, তার মানে 1000 হেক্টর জমি 70%, দ্যাট ইজ 700 হেক্টর। ঠিক, অতএব discharge at the head of water course, at the head of water course কত? 700 হেক্টর জমি ইরিগেট করতে হবে। 1 কিউমেক ডিসচার্জ 272.8 হেক্টর জমি ইরিগেট করতে পারে। 1 কিউমেক ডিসচার্জ বাই 272.8 হেক্টর জমি করতে পারে। তাহলে 700 জন্য কত করতে হবে? 1/272.8 ইন্টু 700, তাই তো? কত হচ্ছে? 2.57 কিউমেক, নাকি? হ্যাঁ স্যার, ঠিক, 2.56 এরকম আসছে। চলো এই So অঙ্কটা বলো। 565 দেখো, ঠিক আছে বলো, এই অঙ্কটা বলো। একটু ফলো করো। অঙ্কটা বলো। দ্য গ্রস কমান্ড এরিয়া অফ এন ইরিগেশন ক্যানাল 20,000 হেক্টিয়ার্স, মানে মেজর ইরিগেশন স্কিমের আন্ডারে আছে। The gross command area of for an irrigation canal 20,000 hectares, out of which 75% is cultivable command area. So GCA কত? 20,000, CCA কত? 75%, মানে 3/4 of 20,000। আচ্ছা, 3/4 মানে 75% হয়, এটা একটু আগেই লিখে দেখিয়েছি। 15,000। 15,000 হেক্টর। আর কে? ইন্টেন্সিটি অফ ইরিগেশন ইজ 40%, কার? রবি। সো 15,000-এর মধ্যে 40% রবি, 6,000 হেক্টর। Intensity of irrigation for rice 10%, স্যার 1,500। হেক্টর। বলো। কর পিরিয়ড কেপি for Rabi 4 weeks,
core period for rice 2.5 weeks. বলো ডিটারমিন আউটলেট ডিসচার্জ মানে আউটলেট ফ্যাক্টর বলো কি হবে সরি কিউডি কিউ এট আউটলেট কত হবে বলো আউটলেট ফ্যাক্টরস ফর রাবি এন্ড রাইস মে বি অ্যাসিউমড 1800 হেক্টর পার কিউমেক 775 হেক্টেয়ার্স পার কিউমেক ক্যালকুলেট ডেল্টা ফর ইচ কেসেস কি হবে আউটলেট ফ্যাক্টর মানে কি ডিউটি এট আউটলেট সো ডি রাবি রাবি কত 1800 এই হেক্টেয়ার পার কিউমেক ডি রাইস আউটলেট ফ্যাক্টর মানে বেসিক্যালি ডিউটি এট আউটলেট পয়েন্ট 775 হেক্টেয়ার পার কিউমেক ঠিক চলো বলো that implies delta of Ravi কি হবে 8.64 b upon duty of Ravi কত হয় 8.64 into base period কত 4 weeks ধরে নেবো ক্রপ পিরিয়ডটাই কর পিরিয়ডটাই সো 28 দিন দ্যাট ইজ ডি রাবি কত ডি রাবি 1800 কোনো লস আছে না লস দেয়নি বলো তো ডেল্টা কত আসছে 8.64 into 28 divided by 1800 কত স্যার 0.134 0.134 মিটার মানে 134 সেন্টিমিটার কার জন্য স্যার রবির জন্য তো সিমিলারলি রাইসের জন্য বার করো রাইসের জন্য বার করো মুসলাম রাইসের জন্য কত হবে 2.5 উইক মানে এটা কি ধরবো এটা 714 আর কত ধরবো 8.64 রাইসের জন্য কত 2.5 উইকস মানে 2.5 উইকস মানে কত 2.5 into 7 ডিভাইডেড বাই কত আছে 775 কত আসছে বলো (0.195 meter). That means 195 সেন্টিমিটার সো রাইসের জন্য বার হলো রাবির জন্য বার হলো এবারে কি হবে কি বার করতে চেয়েছে ডেল্টা গুলো তো সব বার করে ফেললাম ক্যালকুলেট ডেল্টা ডেল্টা ক্যালকুলেট ইজিয়ার আর কি বার করতে দিয়েছে ডিটারমিন দ্য আউটলেট ডিসচার্জ সো কিউডি what will be the QD so how to calculate QD QD কি করে বার করব ডিসচার্জ কত কি করে বার করব ডিসচার্জ কি করে বার করব সৃজনী স্যার এরিয়ার সঙ্গে ওটা গুণ করে দেবো তাহলে হয়ে যাবে so area to be irrigated for রাবি কত 6000 হেক্টর তাহলে ফর রাবি রবি শস্যের জন্য যদি আমি ডিসচার্জ বার করতে চাই তাহলে কত হবে আউটলেট ডিসচার্জ
কিউ কত হবে? 6000 ডিভাইডেড বাই 1800। কেন 1800? 1800 হেক্টর ফর রাবি। ওকে, এটা হচ্ছে ডিউটি। তাহলে কি মানে 1 কিউবিক মিটার দিয়ে 1800 হেক্টর জমি জলসেচ করতে পারি, ঠিক? অর্থাৎ 1800 হেক্টর জমি জলসেচ করা যায় 1 কিউবিক মিটার ডিসচার্জ দিয়ে। 6000 হেক্টর জমি জলসেচ করা যাবে কত ডিসচার্জ দিয়ে? 6000 বাই 1800 কত হচ্ছে? 3.33 কিউমেক। ঠিক আছে, ওকে। 6 দিয়ে কাটলে 10 চলে আসবে, 3 চলে আসবে, 3.33। এগুলোর জন্য ক্যালকুলেটর লাগে না, যাই হোক। বলো, এবার যদি আমি কনসিডার করি রাইসকে, তাহলে ফর রাইসের জন্য করলে কি হবে? কিউ কত আসতে 1.93, চাই? so চলো দেখি। 1.93। 1500। 1500টা কি না রাইসের জন্য, সরি, রাইসের জন্য এরিয়া হচ্ছে 1500, আর ইয়ে কত? 775। তাহলে 1500 বাই 775, 1.93, তাই তো? তাহলে তাই হলো হ্যাঁ 1.93। স্যার। এবারে আমার প্রশ্ন হচ্ছে, রবি শস্যের জন্য আমি দেখলাম ডিসচার্জ লাগে 3.3, খারিফ শস্যের জন্য আমি দেখলাম ডিসচার্জ লাগে 1.93। তাহলে আমার ডিজাইন ডিসচার্জটা কত হবে স্যার? হুম, তা কি বলেন ডিজাইন ডিজাইন? ডিসচার্জটা এটা, ডিজাইন ডিসচার্জটা কত হবে? 3.33। কেন? কারণ রবি শস্য আর খারিফ শস্য এই দুটো দু রকম সময়ে গ্রো হয়, এবং আমার যদি ক্যানালের ডিজাইন ডিসচার্জটা ম্যাক্সিমাম ধরে করি আমি, তাহলে সেটা মিনিমাম ডিসচার্জকেও ক্যাটার করতে পারবে। মানে 3.33 যে ক্যানাল ডিসচার্জ বহন করতে পারে, সেই ক্যানাল 1.93 ডিসচার্জও বহন করতে পারবে। কিন্তু যে ক্যানাল 1.93 কিউবিক মিটার পার সেকেন্ড ডিসচার্জ বহন করতে পারে, সেই ক্যানাল কিন্তু 3.33 ডিসচার্জ বহন করতে পারবে না। কাজেই আমরা বেশিটা নেব। চলো বলো কি হবে। যতগুলো অঙ্ক দেখছি সবগুলোই প্র্যাকটিক্যাল বাবু, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। যতটুকু আজকে আলোচনা হয়েছে সেটা যদি বুঝে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। বলো কি হবে। কি বলেছে? The table below gives the necessary data about the crop, duty and water. Okay, taking a time factor for the canal to be 12/20. Time factor কি আলোচনা হয়েছে? Calculate the discharge required at the head of the canal. Capacity factor 0.8. Determine the design discharge. কি করব? ডিজাইন ডিসচার্জ বার করতে বলেছে, ডিউটি দেওয়া আছে, তাহলে কি করব? একটু মাথাটাকে খাটাও। ডিউটি কথাটার মানে কি? ডিউটি কথাটার মানে হচ্ছে হেক্টর পার কিউমেক, মানে 1 কিউবিক মিটার ডিসচার্জ যদি দেওয়া হয় তাহলে 580 হেক্টর জমি জলসেচ করা যাবে। তাহলে ডিসচার্জ বার করতে হবে, এর মধ্যে কি মানে কঠিনটা আছে, তাই না? এরিয়া দিয়ে ডিউটিটা ভাগ করতে হবে। তাহলে আমি যদি ডিউটিটা জানি, তাহলে এরিয়া দিয়ে যদি ডিউটিটাকে ভাগ করি তাহলেই তো আমি ডিসচার্জ পেয়ে যাব। শুধুমাত্র শব্দগুলো নিয়ে একটু খেলা হচ্ছে, আর কিছুই না। তাহলে বলো, চলো এখানেই ডাইরেক্টলি লিখি, বলো কি হবে। সুগার কেনের জন্য ডিসচার্জ কত আসতে চাই বলো? 900 ডিভাইডেড বাই 580। কত? 1.55 1.551 বা 1.552, ঠিক আছে। ইউনিট কত? কিউবিক মিটার, না? আচ্ছা, সেকেন্ডেরটাতে কত হবে বলো? 0.2 কত হবে? 580 ডিভাইডেড বাই জিরো 150। পয়েন্ট টু ফাইভ 0.25। বাট কত? 0 স্যার পয়েন্ট, 0.25 স্যার, 0.25। আচ্ছা হ্যাঁ 0.26 হলো, ঠিক আছে, যাই হোক। আচ্ছা তারপরটা তো বলো। 0.47। 46, হ্যাঁ 47।
তারপরে কত 0.3, আর লাস্টেরটাতে এলো 320, এখানে 0 0 কেটে যাচ্ছে, মানে 32/60 মানে 16/30, মানে 8/15, 8/15 মানে ওই তোমার ধরো 0.53 মতন, হ্যাঁ 0.53। স্যার 0.5। ঠিক আছে, চলো। তো এই হচ্ছে ডিসচার্জ। এবার দেখো কি বলেছে, শব্দটাতে ধ্যান দাও, ওভারল্যাপ। ওভারল্যাপ মানে কি, সুগার কেন কতদিন হয়, 320 দিন, ভেজিটেবল 120, হট ওয়েদার। কি বলেছে, ওভারল্যাপ ফর সুগার কেন ইন হট ওয়েদার। তার মানে সুগার কেন তো বছরে সারা বছরই হবে, ঠিক, সুগার কেন সারা বছরই হবে। তাহলে আমার যখন আমি খারিফ শস্য উৎপাদন করছি, তখন আমার কাছে কি থাকবে না, খারিফ শস্য হচ্ছে, তার সঙ্গে আমার হট ওয়েদারও আসছে, ঠিক, খারিফ শস্য প্লাস হট ওয়েদার দুটোই থাকছে। চলো দেখা যাক কি বলে। সুগার কেন, সুগার কেন 320 দিন হচ্ছে, মানে সারা বছরে যা যা প্রোডাক্ট আমার এখানে ইয়ে হচ্ছে, উৎপাদন হচ্ছে, প্রত্যেকটার যা ডিমান্ড, তার ডিমান্ড ইন্ডিভিজুয়ালি তো থাকছেই, তার সঙ্গে আমার সুগার কেনের ডিমান্ডটাও জড়িত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি হলো না, ডিসচার্জ, ডিসচার্জ রিকোয়ার্ড ফর রাবি, কত ডিসচার্জ দরকার, 0.47, কিন্তু 0.47 কি থামবে, 0.47 থামবে না। তাহলে তার সঙ্গে কে জড়িত থাকবে, 1.552। কেন, কারণ হচ্ছে যে সময় রবি শস্য উৎপাদিত হচ্ছে, সেই সময় আমার সুগার কেনও উৎপাদিত হচ্ছে। 320 দিন, বছরে সারাদিনই তো, সারা জীবনই তো বছরে সুগার কেন তৈরি হয়। তাহলে টোটাল কত কিউমেক আসবে, টোটাল কত কিউমেক, 1.552 প্লাস 0.47, 2.022। ঠিক, চলো তারপরে বলো। রিকোয়ার্ড ফর খারিফ, খারিফে যখন হচ্ছে কত আসছে, 0.3, কিন্তু শুধু কি 0.3 আছে, তার সঙ্গে 1.552ও তো আছে। চলো কত, 1.852 কিউমেক। লাস্টে কে আছে, ভেজিটেবলস। সো ডিসচার্জ ফর ভেজিটেবলস কত, ভেজিটেবলস এর জন্য 0.53, ব্র্যাকেটে কি লেখা আছে, হট ওয়েদার। সো হট ওয়েদারের জন্য এখানে কি লেখা আছে, ওভারল্যাপ ফর সুগার কেন ইন হট ওয়েদার। সো হট ওয়েদারে যা শস্য হচ্ছে, সেই হট ওয়েদারের জন্য অ্যাডিশনাল 0.26 আছে, প্লাস সুগার কেনের জন্য 1.552 এটাও আছে। সো ওভারল্যাপ অ্যালাউন্স কথাটার মানে কি, অ্যাডিশনাল ডিসচার্জ প্রোভাইডেড ইন দ্য ক্যানাল, ঠিক আছে। সো 1.552 দ্যাট ইজ ফর দ্য সুগার কেন, প্লাস ওভারল্যাপ ফর হট ওয়েদার 0.26 কিউমেক, কত হয় 2.334 কিউমেক, ঠিক আছে। সো এই যে তিনটে ডিসচার্জের মধ্যে 2.022, 1.852 and 2.334, which one is maximum, 2.334। 2.334। So out of the three demands, out of the three demands, the maximum demand is 2.334 cubic, which is during hot weather, during hot weather, ঠিক। তাহলে কি বলেছে, বলেছে টাইম ফ্যাক্টর বলে দেওয়া আছে 12/20, ক্যালকুলেট দ্য ডিসচার্জ রিকোয়ার্ড এট দ্য হেড অফ দ্য ক্যানাল, ক্যাপাসিটি ফ্যাক্টর ইজ 0.8। সো টাইম ফ্যাক্টর বলা আছে 12/20। টাইম ফ্যাক্টর মানে কি, 20 দিন যদি আমার হয়, তার মধ্যে 12 দিন আমায় ক্যানালটা অপারেশনাল থাকবে, ঠিক আছে। মানে
যতদিন হচ্ছে ক্রপ পিরিয়ড তার রেসপেক্টে কত মানে তার মধ্যে কতদিন আমার জিনিসটা অপারেশনাল থাকবে। তার মানে আমি যদি বলি টাইম ফ্যাক্টর ইজ 12/20, তার মানে 20 দিন যদি আমার চাষাবাদ হয় তাহলে তার মধ্যে 12 দিন আমার জিনিসটা ফাংশনাল থাকবে। তার মানে আমার যে রিকোয়ারমেন্ট দ্যাট ইজ দ্য 2.334 কিউবিক মিটার ওয়াটার, সেই রিকোয়ারমেন্টটা আমায় 12 দিনে ফুলফিল করতে হবে। ঠিক আছে, কারণ 12 দিন আমার জিনিসটা চলবে। অর্থাৎ ধরো তোমাদের যে সিলেবাস শেষ হওয়ার জন্য আমার কাছে 4 মাস সময় আছে, সেই 4 মাসের মধ্যে ছুটি ছাটা এবং ইত্যাদি আদার্স অ্যাক্টিভিটি বাদ দিয়ে আমি 3 মাস ক্লাস পাবো। তার মানে কি তোমাদের সিলেবাস আমায় 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। বুঝতে পারলাম? লাইকওয়াইজ তাহলে কি হবে উত্তর? সো ডিসচার্জ required at the head of canal, is equals to 2.334. This much of discharge I need into 20/12. কেন 20/12? 12 দিনে এই গোটা ডিসচার্জটা আমাকে মিট করতে হওয়ার কথা ছিল। সরি, এই টোটাল ডিসচার্জটা আমায় 20 দিনে মিট করতে পারার কথা ছিল। তার মানে টোটাল যে আমার ওয়াটার রিকোয়ারমেন্টের গল্পটা দরকার ছিল, যেটা যে টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট ইজ রিকোয়ার্ড, that is 2.334 cubic into 20 days into 3600 second. So this is the total amount of volume of water. এই ভলিউমটাকে আমায় সাইটে প্রোভাইড করতে হতো, কিন্তু আমার কাছে সময় আছে কতদিন? 12 দিন। সো 12 দিন আমার কাছে সময় আছে। সো 12 দিন 12 days into 3600 সেকেন্ড into 24 ঘন্টা into 24 hours. So this much of time I have. সো এই টাইমের মধ্যে আমায় কত ডিসচার্জ রাখতে হবে? সো এক্স অ্যামাউন্ট অফ ডিসচার্জ রাখতে হবে। সো বাট আমার যেহেতু ভলিউমটা, যে যতটা পরিমাণ ওয়াটার আমায় সাপ্লাই করতে হবে সেই ভলিউমটা তো সেম রয়ে গেছে, আমার কাছে টাইমটা কমে গেছে। তাহলে কি করতে হবে? আমাকে ডিসচার্জটা বাড়িয়ে দিতে হবে। সো কি করলাম? এগুলো কেটে যাবে। Okay, so altogether x will be how much? So x will be 2.334 into 20 divided by 12, যেটা এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি 1 বাই টাইম ফ্যাক্টর করে। ঠিক আছে, সো কত আসছে? কাটাকুটি করো। 4 দিয়ে কাটলাম, 5 এলো, 3 এলো। 2.334 into 5/3, 3.89 কিউমেক। তার মানে অ্যাকচুয়ালি তো আমার দরকার ছিল 2.334 কিউমেক ওয়াটার, বাট যেহেতু আমার 12 দিন মাত্র মানে অপারেশনাল থাকবে ক্যানালটা 20 দিনের মধ্যে, তাহলে আমায় ডিসচার্জটা বাড়িয়ে দিতে হবে। কেন বাড়াতে হবে? কারণ হচ্ছে যেহেতু আমাকে সেম অ্যামাউন্টের জলই কিন্তু ওই 12 দিনের মধ্যে সাপ্লাই করতে হবে। আই ডোন্ট হ্যাভ 20 days। ওকে, নাও এরপরে কি বলেছে? এরপরে বলেছে ক্যাপাসিটি ফ্যাক্টর ইজ 0.8। Hence capacity factor 0.8 মানে determine design discharge। তাহলে ক্যাপাসিটি ফ্যাক্টরের ডেফিনেশন কি ছিল? তো ক্যাপাসিটি ফ্যাক্টরের ডেফিনেশন কি ছিল? mean discharge required divided by design discharge। তাহলে আমি যে ডিজাইন ডিসচার্জটা করব, মানে যেটা রেসপেক্টে আমি ডিজাইনটা করব, সেটা কত? So capacity factor কত বলেছে? 0.8। So 0.8 is equals to mean discharge কত? 3.89। তাহলে ডিজাইন ডিসচার্জ কত হবে? QD। So that implies QD is equals to 3.89 into 0.8 cubic. That is how much? 4.86 cubic। ঠিক है, cubic। স্যার ওটা আচ্ছা ঠিক আছে। ठीक है, নাও চলো বলো কি হবে। কি বলেছে? দ্য বেস পিরিয়ড
intensity of irrigation and duty of irrigation for various crops under canal system is given in the table below. Determine reservoir capacity. If the cultivable command area is 40,000 hectare, canal losses 20% and reservoir losses are 10%. কি করে বার করব? চলো একটা টেবিল বানাই। ওকে, so crop base period B, duty D, intensity I. Okay, so delta ডিউটি যখনই দিয়েছে আমার কাছে ডেল্টা ক্যালকুলেট করা কোনো ব্যাপার না, ডেল্টা। নাও আবার কি হবে, এরিয়া 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 বার করলাম, আর কি হবে ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ওয়াটার। ঠিক আছে, সো চলো ক্রপ ফার্স্টে কি হুইট, বেস পিরিয়ড কত 120 দিন, ডিউটি কত 1800, ইন্টেন্সিটি 20%, ডেল্টা কত হবে, ডেল্টা কত হবে হুইটের জন্য 8.64 বি বাই ডেল্টা কত কত আসছে 8.64, বি কত, বেস পিরিয়ড কত 120 ডেজ, ডেল্টা কত 1800, এই সরি ডেল্টা বার করছি আমি, ডেল্টা মানে ডিউটি, 0.576, ঠিক আছে 0.576. 0.576, এরিয়া কত, ইন্টেন্সিটি বলেছে 20%, ইন্টেন্সিটি 20% অফ 40,000, সো 40,000-এর 20%, তাহলে কত হচ্ছে 5, সো 8,000, সো এরিয়া 8,000 হেক্টেয়ার। তাহলে ভলিউম অফ ওয়াটার কত লাগছে, এরিয়া ইন্টু ডেল্টা, ভলিউম মানে কি, ভলিউম মানে তো এরিয়া ইন্টু ডেপথ, সো এরিয়া ইন্টু ডেল্টা দ্যাট ইজ দ্য ভলিউম অফ ওয়াটার রিকোয়ার্ড, কত 8,000 ইন্টু 0.576, দ্যাট ইজ হাউ মাচ 4.608, ইউনিট কি হবে হেক্টর মিটার, ইউনিট হবে হেক্টর মিটার, hectare is the unit of area and meter is the unit of depth, hence hectare meter. Then comes sugar cane, base period 360, duty 1700, percentage 20%, delta কত, So 1.8, 1.8, 829, 1.83, 1.83 আর কি। 83. তো এরিয়া কত 8,000, তো ভলিউম অফ ওয়াটার কত 8,000 ইন্টু 1.83 কত আসছে 14,640, 14,640, So 14637.17. ওকে 14637, আর এখানে আমি এটা ভুল করেছি, সরি, এখানে 4.608 করে দিয়েছি, ওটা 4608 হবে, 4608। চলো তারপরে কি আছে, কটন, বলো কটনে কত, 180। তো এগুলো আর বেকার, আমি এখান থেকে কপি করছি না, ডাইরেক্টলি ইন্টেন্সিটি কত আছে, ইন্টেন্সিটি 10%, দ্যাট মিনস এখানে হবে 4,000। ওকে, এটার কত হবে তাহলে বলো, So 1.11. 1.111, ওকে 1.111, ভলিউম কত হবে, ওকে 4 হেক্টর মিটার, ঠিক। দেন কামস রাইস, রাইস কত 120, 180, 180, চলো 180, 120, তারপর বলো 1400 কত So হবে, 1.481, 1.481. রাইসেরটা বলছি তো, রাইস মানে 800, রাইসের কত 8.64, বি 120 বাই ডি ডেল্টা 800 কত হয় 8.64 বি ডিভাইডেড বাই 80, So 1.296, 1.296. তাহলে
1.296, তারপর বলো এরিয়া কত? 15% এরিয়া, তার মানে 6,000 হেক্টর। তাহলে টোটাল ভলিউম অফ ওয়াটার কত? 776, সরি 776 হেক্টর মিটার, হেক্টর মিটার। ওকে, লাস্টে কি আছে? ভেজিটেবলস, বলো ভেজিস কত? ভেজিটেবল 120, 700, ইন্টেন্সিটি কত? 15%, কত ডেল্টা? 1.481 1.481, এরিয়া 6,000, তাহলে টোটাল কত? 886 হেক্টর মিটার। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ভলিউম কত আমার এই সমস্ত ফসলগুলো গ্রো করাবার জন্য? টোটাল ভলিউম অফ ওয়াটার কত লাগছে? সো টোটাল ভলিউম অফ ওয়াটার কত লাগছে? টোটাল ভলিউম অফ ওয়াটার কত লাগছে? 4608 প্লাস 14,637 প্লাস ট্রিপল চারটে, সরি 4444 চারটে 4 প্লাস 776 প্লাস 886, কত আছে? এই কলামটার পুরো সামেশন, মানে টোটাল এই যে চারটে আমি এই পাঁচটা যে ফসল ফলাচ্ছি, পাঁচটা ফসলের যে স্যার টোটাল কতটা ভলিউম লাগছে জলের? 40351 40351 4351, 8 হ্যাঁ 7 15, 4 19, 6 25, 6 21, ওকে হ্যাঁ স্যার 40351 ওকে 40351 হেক্টর মিটার। ঠিক, তাহলে এবারে কি বলেছে? এত অ্যামাউন্টের জল প্রয়োজন। এবারে কি প্রশ্নটা বলেছে যে ক্যানালের লস হচ্ছে 20% আর রিজার্ভায়ারের লস হচ্ছে 10%। এই জলটাই বেসিক্যালি, তার মানে আমার যে ট্যাঙ্কি বা রিজার্ভায়ারটা থাকবে, সেই রিজার্ভায়ারে আমার কত পরিমাণ জল স্টোর থাকবে, সেই রিজার্ভায়ারে আমার এতটা জল থাকতে হবে যাতে এই জলটা আমার যে সমস্ত ফসলগুলো প্রয়োজনীয় যে চাহিদা টোটাল বেস পিরিয়ডে, যে টোটাল যতটা জলের চাহিদা সেটা মিট আপ করতে পারে। তাহলে আমার রিজার্ভায়ারের অতটা পরিমাণ জল স্টোর থাকতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে রিজার্ভায়ারে যা জল স্টোরড আছে তার মধ্যে 10% কোনোভাবে লস হয়ে যাচ্ছে, এনি রিজন, এবং আমি রিজার্ভায়ার থেকে যে জলটা ছাড়ছি ক্যানেলের থ্রু দিয়ে, সেই জলটাও 20% লস হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যতটা জল ছিল তার থেকে বেশি, যতটা জল ফসলগুলোর লাগছিল তার থেকে বেশি পরিমাণের জল আমাকে সোর্স থেকে ছাড়তে হবে। কেন? কারণ হচ্ছে যে 20% আর 10% ডিউ টু এনি রিজন সেই জলটা লস হয়ে যাচ্ছে, মানে ফসল অব্দি এসে পৌঁছাচ্ছে না। কিন্তু ফসলগুলোর পর্যাপ্ত পরিমাণে গ্রোথের জন্য এই পরিমাণের জলটা প্রয়োজন। তাহলে এই পরিমাণ জলটা ফিল্ডে আসতে হবে, কিন্তু এই পরিমাণ জলটাকে লসকে ওভারকাম করেও যদি আসতে হয় তাহলে আমাকে আরো একটু বেশি পরিমাণের জল ওপর থেকে ছাড়তে হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে যে তোমায় উপর থেকে 100 টাকা পাঠানো হলো, কিন্তু তোমার অব্দি আস্তে আস্তে 40 টাকা রয়েছে, তার মানে 60% কি হলো? লস হয়ে গেল। সো বেসিক্যালি তোমার হাতে প্রয়োজন হচ্ছে বেঁচে থাকার জন্য 100 টাকায়, তাহলে 100 টাকা উপর থেকে ছাড়লে হবে না, তাহলে তোমাকে সেই লসটাকে টেক কেয়ার করেও অতিরিক্ত অ্যামাউন্ট ছাড়তে হবে যাতে তোমার হাতে অন্তত যেটা তোমার নিড সেটা ফুলফিল হয়। ঠিক আছে? লাইকওয়াইজ। তো আলটিমেটলি কি হচ্ছে না, টোটাল ভলিউম অফ ওয়াটার সো রিকোয়ার্ড বাই ক্রপস ইজ এত। টোটাল ভলিউম অফ ওয়াটার required by the crops 40351 hectare meter. So required capacity of reservoir কত হবে? is equals to 40351 divided by 0.8 into 0.9. কেন 0.8 আর 0.9 হলো? কারণ হচ্ছে কি বলেছে যে রিজার্ভায়ারের লস 10% আর ক্যানালের লস 20%। তার মানে রিজার্ভায়ারে ধরো এক্স অ্যামাউন্টের এক্স কিউবিক মিটার জল আছে, ঠিক আছে? এবারে যদি এক্স কিউবিক মিটারের জল থাকে, এই জলের মধ্যে 10% তো লস হয়ে গেল, তার মানে এফেক্টিভলি রইলো কত? 90%। 90% রয়ে গেল। তাহলে রিজার্ভায়ারের ক্যাপাসিটি ধরলাম আমি এক্স,
তাহলে রিজার্ভয়ারে যতটা রয়েছে তার 90% অ্যাকচুয়ালি রিজার্ভয়ার ছাড়তে পারছে। দ্যাট মিনস রিজার্ভয়ার অ্যাকচুয়ালি কতটা জল ছাড়তে পারছে, 0.9x। ঠিক, 90% মানে 0.9, যারা জানো না তাদের জন্য বললাম। তো 0.9x, ঠিক আছে। তাহলে এবারে 0.9x পরিমাণ জল রিজার্ভয়ার থেকে ছাড়ছে। এবারে যে জলটা রিজার্ভয়ার থেকে গেল, বেরিয়ে গেল, সেই জলটা আবার ক্যানেলের মধ্যে লস হলো। ক্যানেলের থেকে আবার কত লস হলো? ক্যানেল থেকে আবার লস হলো 20% লস। সো ক্যানেল থেকে যে জলটা আলটিমেটলি ফিল্ডে এসে পৌঁছালো সেটা কত? 80%। তো 80% এফেক্টিভলি পৌঁছাচ্ছে, 80% আউট অফ 0.9x। ওকে, সো 0.9x এর আবার 80%, দ্যাট ইজ 0.8। যারা জানো না যে 80% মানে 0.8, ঠিক আছে। তো আলটিমেটলি এই অ্যামাউন্টের জল ফিল্ডে এসে পৌঁছাচ্ছে। তো 0.9x ইন্টু 0.8, ওকে, দিস মাচ অফ ওয়াটার, এইটা শুড বি 0.40351। হেন্স the capacity of reservoir x is equals to 40351 divided by 0.9 into 0.8। এই জিনিসটাকেই ডাইরেক্টলি এখানে এভাবে লেখা হয়েছে, ঠিক আছে। সো কত আনসার আছে? 40351 divided by 0.8 divided by 0.9, that means 56043 into 055। সো ইউনিট কি? হেক্টর মিটার। এবার হেক্টর মিটারে নরমালি আমরা যদি প্রকাশ করতে না অভ্যস্ত হয় তাহলে মিটার কিউবে করতে পারি। সো মিটার কিউবে যদি করা হয়, হেক্টর মানে কি 10 to the power 4, 10 to the power 4 মিটার স্কোয়ার। ওকে, সো আলটিমেটলি এটা কত হয়? সো আমি এখান থেকে আরেক ঘর দশমিক যদি সামনের দিকে সরিয়ে নিই তাহলে হবে 5604.3055 ইন্টু 10 to the power 6 মিটার কিউব। এই গোটা জিনিসটাকে আমরা লিখি 10 to the power 6 মিটার কিউব। এই জিনিসটাকে আমরা লিখি মিলিয়ন মিটার কিউব। ওকে, 5604.3055 মিলিয়ন মিটার কিউব। ওকে, মিলিয়ন, এম স্ট্যান্ডস ফর মিলিয়ন, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 to the power 6 মানে 10 লক্ষ, ঠিক আছে। মিলিয়ন মিটার কিউব হিসেবে আমরা এক্সপ্রেস করে থাকি। তো যেভাবে যেটাতে কমফোর্টেবল যে সেই ইউনিট লিখবে, অসুবিধা নেই, বাট দিস ইজ দ্য ফাইনাল আনসার, ঠিক আছে।